আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে হলো এইচএসসি 21 ব্যাচের যে 7th উইকের ফিজিক্স অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা নিয়ে। আমি এখনো পর্যন্ত এইচএসসি 21 ব্যাচের জন্য একই সাথে কলেজ এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রমের যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। কেন এটা আবার দিলেন বা হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আসলে সেটার খুব বেশি যৌক্তিকতা দেখছি না। তোমাদেরকে এখন পড়াশোনার সুযোগ দেওয়া উচিত, বা হচ্ছে হলো তোমাদেরকে তোমাদের মতো করে নিজেদের প্রিপেয়ার করে ডিসেম্বরে যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো সেভাবে রেডি করা উচিত। আর কলেজ তো ক্লাস হবেই, তাহলে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। অ্যাসাইনমেন্ট দেওয়া যেত যে এই টাইপের প্রবলেমগুলো তোমরা সলভ করো। এখন অ্যাসাইনমেন্ট নিয়ে তো কি, যেহেতু জমা দিতে হবে, এটা নিয়ে একটা আবার তড়িঘড়ির ব্যাপার স্যাপার থাকে। এখন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে হলো, তারপরেও তোমরা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দাও, সুন্দরভাবেই জমা দাও, এটা ভালো কাজ হবে। আজকে ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না, একদমই ইচ্ছে করছিল না, কারণ হচ্ছিল আমি অসুস্থ, সর্দি, মাথা ব্যথা, নাক নাক জ্বলছে, এগুলো নিয়ে খুব আছি। সর্দি হলে সর্দি যে ভাব বা জ্বর টাইপের ভাবটা হয়, এটা খুব পেইনফুল একটা সিচুয়েশন। হয়তো তোমার কাছে খুব সামান্য মনে হবে, আমার অসহ্য লাগছে গত 2-3 দিন ধরে। আল্লাহ তাআলা এতদিন সুস্থ রেখেছিলেন, এই কারণে হয়তো সামান্য অসুস্থতাও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা একদমই করার ইচ্ছে ছিল না, তারপর অনেকেই ইনবক্স করছো, বিভিন্ন জায়গায় কমেন্ট করছো, স্যার সলিউশন কই, সলিউশনকে স্যার কখন দিবেন। এই জন্য তোমাদের জন্য রাতের 2টা বাজে এখন আমি ভিডিও করতে দাঁড়াইছি। এটা হয়তো কালকে যে কোনো সময় আপলোড দিব ইনশাল্লাহ। এবং এই কোয়েশ্চেনও আবার কিছু অসামঞ্জস্যতা বা হচ্ছে আমার বলবো হচ্ছে তথ্যগত ত্রুটি রয়ে গেছে আমার মতে আর কি, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাতেও। তো আমি কি আমার মতে যেটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ বা হচ্ছিল যেটা কারেক্ট, আমি সেটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তারপরে কোথাও যদি ভুল চোখে পড়ে বা কোথাও মনে হয় যে না এটা না ওটা হবে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যারা আমার অ্যাসাইনমেন্ট দেখে সলিউশন জমা দিবা, মানে পুরো উল্টো কথা বলছি, আমার সলিউশন দেখে যারা অ্যাসাইনমেন্ট জমা দিবা, তারা হচ্ছে হলো জমা দিতে যাওয়ার আগে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনটা একবার দেখে যাবে। তাহলে আমি কি যদি কোনো কারেকশন দেই, সেই কারেকশনটা তোমরা তখন অ্যাড করে নিবে। আর আমার জানা মতে শুদ্ধটাই আমি দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় কি আমার জানার সীমাবদ্ধতা বা হচ্ছে জানার পরেও হঠাৎ করে ভুল হয়ে যায়, বা অনেক সময় কি অনিচ্ছাকৃত কিছু তো ভুল ত্রুটি থাকে, অনেক সময় ক্যালকুলেশনে ভুল ত্রুটি থাকে, মান একটা ধরতে গিয়ে আরেকটা ধরে ফেলছি, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি তোমরা বুঝেই যাও যে এই জায়গাটা এটা মানের ভুল হয়েছে, তাহলে তোমরা সেটা বসিয়ে নিবে। তাহলে এখন আমরা সলিউশনটার দিকে যাই। প্রথমে একটা বলছে, এটা আসলে একটা হেলানো তল, যেই তলের এই উচ্চতাটা হচ্ছে 3 মিটার এবং এই দৈর্ঘ্যটুকু অতিভুজটার দৈর্ঘ্যটুকু হচ্ছে হলো 5 মিটার। এখানে একটা কাঠের গুঁড়ি রাখছে, এখানে একটা সুতা এই এক প্রান্তে বেঁধে রাখছে, রেখে সুতাটাকে নিচের দিকে আনছে, এনে ওই গুঁড়িটাকে সুতার উপরে রাখছে, তারপর গুঁড়িটার উপরে সুতাটা নিয়ে যাওয়া হয়েছে অনেকটা এরকম একটা গুঁড়ি এইটার নিচে দিয়ে নিয়ে সুতাটা এভাবে আনছে। দেখো এইখানে এই জায়গায় একটা প্রান্ত বাঁধা সুতাটার, এদিক দিয়ে নিচে নিয়ে এই সুতাটাকে উপর দিয়ে উঠায়। এবার এটাকে যখন টান দিছে, তখন সুতার টানের কারণে কি হচ্ছে বলতো, এই যে এটা এইভাবে গড়িয়ে উপরের দিকে আসতেছে। ওরা বলেই দিয়েছে গড়িয়ে আসছে। এক্ষেত্রে তোমার প্রথম কোশ্চেনটা বলেছে যে কি স্যার এই যখন মানে এটা কি ধরনের গতি, গড়িয়ে যাচ্ছে। যখন একটা হেলানো তলের উপর কোনো কিছু গড়িয়ে নিচে নামবে বা গড়িয়ে স্লিপ করে নয়, স্লিপ করে মানে হচ্ছিল এভাবে স্লিপ করে পড়ে যাচ্ছে নর্মাল বস্তু। নর্মাল তুমি যদি কি যে কোনো একটা চতুর্ভুজাকৃতির বা ঘনবস্তু টাইপের কিছু একটা ছেড়ে দাও বা উঠাও, তাহলে সে কিন্তু রোলিং করবে না। রোলিং করবে মানে গড়িয়ে উঠবে না। গড়িয়ে মানে হচ্ছে এভাবে গড়িয়ে উঠা, ঠিক আছে। এখানে তোমাদেরকে প্রশ্নে বলেই দিয়েছে গড়িয়ে উঠবে, তাহলে গড়িয়ে উঠলে এক্ষেত্রে এটা কি ধরনের গতি হবে খেয়াল করো। ক নাম্বার, এটা হলো চলন ঘূর্ণন গতি বা জটিল গতি হবে। এটা কি ধরনের গতি হবে? চলন ঘূর্ণন গতি। যেহেতু তল বরাবর সে সামনে আগাচ্ছে, তাহলে তার চলন গতি বা রৈখিক গতি আছে, এবং সে যেহেতু গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে স্লিপ নয়, এভাবে যাচ্ছে না বা এভাবে উঠে যাচ্ছে না, এভাবে উঠছে না। এটাই দেখো অনেক কাঠের গুঁড়ির মতো, আমাদের এই মার্কারটাও কিন্তু কাঠের গুঁড়ির মতোই। তো এইভাবে এটা উঠছে না, এভাবে উঠছে না, এটা এভাবে গড়িয়ে উঠছে। তাহলে গড়িয়ে উঠলে তার নিজের অক্ষের সাপেক্ষে একটা জড়তার ভ্রামক আছে, সেই জড়তার ভ্রামকের জন্য তার একটা কি আছে, ঘূর্ণন গতিশক্তিও আছে। তাহলে একই সাথে কি আছে বলতো,
লিখবা যেহেতু এখানে কাঠের গুঁড়িটি গড়িয়ে গড়িয়ে উঠছে, সেহেতু উহার ভেতর রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি উভয়ই রয়েছে। এরপর নিচে দিয়ে লিখবে আমরা জানি যেই গতিশক্তির ক্ষেত্রে যেই গতির ক্ষেত্রে রৈখিক গতিশক্তি বা চলন গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি উভয় বিদ্যমান তাকে জটিল গতি বা চলন ঘূর্ণন গতি বলে, বা চলন ঘূর্ণন গতি। তাহলে কি ধরনের গতি এটা? জটিল গতি, হ্যাঁ, জটিল গতি বা চলন ঘূর্ণন গতি। তাহলে তোমাদের কয়ের প্রথম পার্টের আনসার হয়ে গেল, এটা জটিল গতি বা চলন ঘূর্ণন গতি, এটা অবশ্যই। এবার আসেন স্যার, এটাতে বলছে আমি প্রশ্ন দেখি 15 মিটার পার সেকেন্ড বা এই টাইপের কিছু বলছে হচ্ছে হলো তোমাদের যেটা আছে সেটা বলছে হচ্ছে হলো কত, এটাকে কত 15। ওকে, এটাকে যখন টানা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, এটা কি হচ্ছে সমবেগে উপরে উঠছে, আমরা ধরে নিচ্ছি 15 মিটার পার সেকেন্ড বেগে বলেছে। এক্ষেত্রে বলছে তার ভিতর মোট গতিশক্তি কত। তাইলে আমরা জানি কি বলতো, এখানে তার ভিতর কি আছে, চলন বা রৈখিক গতিশক্তি একটা আছে এবং তার ভিতর আরেকটা কি আছে, ঘূর্ণন গতিশক্তি। তাহলে এখানে লিখবা এখানে বস্তুটির ভিতর রৈখিক বা চলন গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হলো কি হাফ mv স্কয়ার, এবং বস্তুটির ভেতর কি ধরনের বলতো, ঘূর্ণন গতিশক্তি কত হবে বলতো, ঘূর্ণন গতিশক্তি হচ্ছে হাফ i ওমেগা স্কয়ার। ওমেগা তার কৌণিক বেগ, এবার আসো স্যার আই কি, তার জড়তার ভ্রামক। আমাদেরকে তাহলে বলতো এই যে কাঠের গুঁড়িটির অভ্যন্তরে বা কাঠের গুঁড়িটির মোট গতিশক্তি কত, কাঠের গুঁড়িটির মোট গতিশক্তি কত হবে, মোট গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস আই ওমেগা স্কয়ার। এবার আমরা হাফ এম ভি স্কয়ার এবং আই ওমেগা স্কয়ার মোটটা বের করব, দেন হচ্ছে যোগ করে দিব। তাহলে আমাদের এখানে এখন মনে রাখতে হবে যে রৈখিক গতিশক্তি কত হবে বলো তো। সুতরাং কাঠের গুঁড়িটির রৈখিক গতিশক্তি, আচ্ছা আমরা এভাবে না করে এটার মধ্যে মান বসাই দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারি। কিভাবে? এম জানি, ভি জানি, অলরেডি এম দিছে না আমাদেরকে 20 কেজি, আর ভি তো বলছে 15, ভি এখানে বলছে কত, কর জন্য ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাইলে আইটা বের করে নিব আর ওমেগাটা বের করে নিব, তাইলে তো এই সমীকরণে বসিয়ে দিয়ে তো মোট শক্তিটা বের করে ফেলতে পারবো। তাইলে এখন আমরা কি করব বলতো, এখানে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কত হবে বলতো, ওমেগা ইকুয়াল টু সরাসরি দেওয়া নাই, আমরা 2π/t তার পর্যায়কাল জানি না, তাইলে এখান থেকেও বের করতে পারছি না। তাহলে আমাদেরকে এখানে আরেকটা সমীকরণ আছে না, আমরা কি জানি বলতো, ওমেগা ইকুয়াল টু v/r, ভি ইকুয়াল টু ওমেগা আর এই সমীকরণটা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো বলতো, ভি হচ্ছে 15 বলেছে, ভি 15 বললো আর এই যে সিলিন্ডারটা, সিলিন্ডারটা নয়, এটা হচ্ছে কাঠের গুঁড়ি, সেই কাঠের গুঁড়িটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.25, তাহলে এটা হচ্ছে 0.25 যদি হয় তাহলে এটা আমাদের কত আসে বলতো, ওমেগা রেডিয়ান পার সেকেন্ড এককে আসবে। একটু দাঁড়াও আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই। এটা আমার মতে পাচ্ছি 15 ভাগ হচ্ছে 0.5, তো 60 আসবে, কত আসবে 60 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, কৌণিক বেগের একক পেয়ে গেলাম এটা। এবার আসো আইটা লাগবে, ঠিক আছে। আই জানলে তুমি এবার কাঠের গুঁড়িটির মোট গতিশক্তি বের করে ফেলতে পারবে। একে লিখতে হবে এখানে কাঠের গুঁড়িটি নিরেট সিলিন্ডারের মতো, তোমার মনে রাখতে হবে কাঠের গুঁড়ি দেখতে অনেকটা সিলিন্ডারের মতোই তো হবে। কাঠের গুঁড়ি দেখছো না তোমরা সবাই, গাছকে একটা কেটে নিলেই তো হচ্ছে ওইটা কাঠের গুঁড়ি, ওইটা দেখতে কিরকম অনেকটা সিলিন্ডারের মতো, যেহেতু সব জায়গায় কাঠ আছে তাহলে এটা নিরেট সিলিন্ডারের মতো। কিসের মতো বলো তো, নিরেট সিলিন্ডারের মতো। তাহলে লিখতে হবে কাঠের গুঁড়িটি নিরেট সিলিন্ডার আকৃতির, নিরেট কথাটা বলতে হবে, নিরেট সিলিন্ডার আকৃতির, যার জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত হবে, ভ্রামক আই ইকুয়াল টু হবে হাফ এম আর স্কয়ার, হাফ কি এম আর স্কয়ার, নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে হাফ এম আর স্কয়ার, ঠিক আছে। এই জিনিসটা কথা আগে বলতে হবে যে কাঠের গুঁড়িটি নিরেট সিলিন্ডার আকৃতির, যার কারণে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হাফ এম আর স্কয়ার। তাহলে এখান থেকে তুমি চাইলে কি সুতরাং দিয়ে এই জায়গায় আমি একটু মুছে ফেলি, তাহলে তোমরা কি করতে পারবে বলো তো, এখানে
সুতরাং আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি চাইলে কি মান বসিয়ে নিতে পারো, বা মান না বসালেও কোনো সমস্যা নেই, এখানে এনে বসাই দাও, ঠিক আছে। বা অথবা এই ওমেগা যদি তুমি এখানে নাও বের করতে তাও কোনো সমস্যা ছিল না। তাহলে এটা তো হইলো এটা। তাহলে এখন লিখি সুতরাং কাঠের গুঁড়িটির মোট গতিশক্তি ইকুয়াল টু কি হবে বলেন তো স্যার আপনারা? মোট গতিশক্তি কে ইকুয়াল টু যদি লিখি আমি এখান থেকে, এই যে দেখো এটা হাফ এম ভি স্কোয়ার প্লাস, এখানে হাফ তো দিই না, এটা হাফ দেওয়া লাগবে, হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এই জায়গায় এবার নিচের লাইনে লিখি হাফ, দেখো তো হাফ কমন নিলাম আমি, বা নিতে নাও নিলে সমস্যা নাই। এম হচ্ছে হলো 20 কেজি, ভি কত 15 স্কোয়ার, এটা এত গেল, প্লাস হাফ আই কত লিখলাম দেখো, এই যে আই হাফ এম আর স্কোয়ার, আর ওমেগা কত পাইলাম 60, তাহলে 60 কে স্কোয়ার করে দিই এখানে। তাহলে এবার আসো তো এম আর স্কোয়ার, এই জায়গায় আমি মানটা বসাই দিই একবারে, ডিরেক্ট বসাই দিই। এম কত বলো তো? এম হচ্ছে হলো 20, আর কত আর স্কোয়ার, আর কত আর এই যে 0.25, আর এই জায়গায় আমার জায়গা হচ্ছে না, আমি একটু ছোট করে লিখি, হাফ এম আর স্কোয়ার, তো তাহলে হাফ এম হচ্ছে 20 আর স্কোয়ার কত 0.25 হোল স্কোয়ার। এই জায়গায় মান বসাইছি জাস্ট, আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, ওই যে হাফ এম 20 আর স্কোয়ার 0.25। তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেটরে করে বের করে ফেলি ডিরেক্ট, তোমরা বের করে ফেলো, কোনো কি সমস্যা হবে এটা বের করতে? 0.25 হোল স্কোয়ার। আচ্ছা আগে এগুলো ভেঙে ভেঙে করি, এটা হচ্ছে হলো কত 15 স্কোয়ার প্লাস হচ্ছে হলো 15 স্কোয়ার, সরি গুণ হচ্ছে হলো 20, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে হলো আমার মতে এটা হিসাবে আসলো 2250। এটা কত আসে দেখো তোমরা, হাফ এখান থেকে যদি 4 5, হ্যাঁ 60 × 6 3600, 0.25 স্কোয়ার, আমার ওই ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, ইন্টু 3600 ভাগ হচ্ছে হলো কত 4 ইন্টু হচ্ছে হলো 20। আচ্ছা এটা পেলাম 1125। তাহলে এটা কত আসে দেখি, টোটাল আসতেছে 2250, 3375, 3375 জুল হয়ে গেল। তাইলে এটার মোট গতিশক্তি কত হবে, এটা আমার হিসেবে এতটুকুই। এখন তোমরা এটা কি সুন্দরভাবে করতে পারো আর তোমাদের মতো করে, আমার মনে হয় কি এর ব্যতিক্রম কোনো আনসার আসার কথা না। এবার চলে আসো খতে কি বলেছে কোশ্চেনে, খতে বলেছে যে কাঠের গুঁড়িটি আনোত্তলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে মোট শক্তির পরিমাণ, মানে এই জায়গা থেকে এই জায়গায় তুলতে মোট শক্তি কত লাগবে সেটা জানতে চেয়েছে। তো আমি এই মোট শক্তিটা এখন তোমাদেরকে নির্ণয় করে দেখাবো, এবং সেটা হচ্ছে হলো কি এই জায়গা থেকে এই জায়গায় নিতে মোট কৃতকাজের সমান। তো এটা করার জন্য তোমাদের কৃতকাজের সমান, দেখো কৃতকাজের পরিমাণটা বের যে করবা তোমরা, খুব একটা কঠিন কোনো কাজ হবে না আশা করি ইনশাআল্লাহ। এই জায়গা থেকে এই জায়গায় ধরে নিচ্ছি, এটা বস্তুটা যদিও কাঠের গুঁড়িটা দড়ির উপর আছে, তাও আমি ধরে নিচ্ছি এটা তলকে স্পর্শ করছে। অনেকে বলবা স্যার এটা দড়ির উপর দিয়ে যাচ্ছে, তাহলে মনে হয় তলকে স্পর্শ করছে না, না কাঠের গুঁড়িটা বেশ 20 কেজি মোটামুটি, তাহলে শুধু দড়িটাই কি, দড়িটা না কাঠে এই তলটাকে স্পর্শ করবে, তলে স্পর্শ করলে এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে আমরা ওই ঘর্ষণ বল কাজ করবে এটা ধরে নিয়েই কাজ করব। তার আগে একটা কাজ করে নেই, তো আমরা হেলানো তলে উঠানোর জন্য আমাদের যেহেতু এটা একটা ওজন আছে, ওজনের উপাংশ নিব, এবং সেই জন্য এই কোণটা জানা জরুরি। তো আমরা এটাকে বের করে নিতে পারি না, এই থিটাটা কত, সেটা এই যে লম্ব আর অতিভুজ আছে, দেখো লম্ব এবং অতিভুজ, তাহলে সাইন থিটা এখানে আগে, সবার আগে এখানে দিয়ে তুমি কি এখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 3 বাই কত বলো তো 5, তাহলে সুতরাং এখান থেকে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স বলছি, সাইন ইনভার্স কত আসবে, সাইন ইনভার্স 3/5। ঠিক আছে, এটা আগে সবার আগে ক্যালকুলেটর দিয়ে এটা করে নিই আমরা, ঠিক আছে। টেন গেল কত 3/5, এটা কত আসে, এটা আমার মতে আসতেছে, আমার এটা আনসার আসলে হচ্ছে 36.87 ডিগ্রি, কত 36.87 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা আমাদের দরকার আছে অবশ্যই 36.87 ডিগ্রি। তো এই জায়গা থেকে এই জায়গায় কৃত কাজ করতে হবে, তো এটা এই জায়গায় এখানে যেই বলগুলা কাজ করবে সেই বলগুলার বিরুদ্ধে কাজ করতে হবে, কাজ করেই তো তাকে এখানে নিতে হবে।
তাহলে এখানে দেখো এই যে এই জিনিসটার একটা ওজন আছে, খাড়া নিচের দিকে কাজ করবে, কোন দিকে? এমজি এদিকে নিচের দিকে কাজ করবে। তো এমজি যদি নিচের দিকে কাজ করে, এই কোণটা দেখো, এই যে এদিকে আমরা এই দেখো এই কোণটাও সেম হবে, এটা এটা যদি থিটা হয় তাহলে এটাও কত? থিটা এদিকে। আর এদিকে আমরা কাজ করবে জানি এমজি সাইন থিটা। আর এই তল বরাবর নিচে কাজ করবে হচ্ছে এমজি কস থিটা, সরি এই বরাবর কাজ করবে এমজি, এই যে থিটা এটা অতিভুজ এটা, তাহলে এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে কি? এমজি সাইন থিটা, তাই না? এগুলো আগের অনেক ভিডিওতে আমরা ক্লিয়ার করেছি। তোমরা যদি 22 ব্যাচের অ্যাসাইনমেন্ট দেখো, আমাদের এই চ্যানেলের কাজ ক্ষমতা শক্তি, যে শক্তি নিত্যতা হেলানো তলের যে কনসেপ্ট আছে, অনেক ভিডিও আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। আজকে মনে হবে স্যার খুব গম্ভীর বা ভাইয়া গম্ভীরভাবে সমাধান করছে, ভাইয়ার এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না, তারপরে কোনো মতে এটা শেষ করতে পারলে মনে হয় কি বাঁচি। তোমরা মনে করবা যে ভাইয়া দায় সারা দিচ্ছেন, না, দায় সারা দিচ্ছি না, খুবই আন্তরিকভাবেই দিচ্ছি। না হলে রাতের 2টা বাজে কি করতাম না, ভিডিও করতে আরম্ভ করতাম না অসুস্থ শরীর নিয়ে। তাহলে এমজি সাইন থিটার নিচে দিয়ে কাজ করছে, এখানে আরেকটা বল কাজ করছে, ঘর্ষণ বল এদিকে কাজ করবে, কোন দিকে? ঘর্ষণ বলটাও কিন্তু কি এই তল বরাবর নিচের দিকে যে এফ কে সেটাও কাজ করবে। তাহলে 2টা বল কাজ করছে। তাহলে এই যে এমজি সাইন থিটা, এই বলের জন্য কাজ বের করতে হবে, এই এফ কে এর জন্য কাজ, এই দুইটার বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে এখান থেকে এখানে উঠাইতে হবে, ঠিক আছে? এবং আসো এবারে এফ কে কত হবে বলো তো? এই চিত্রটা অবশ্যই তোমাকে আঁকতে হবে, চিত্র অবশ্যই আঁকতে হবে। কতে আঁকলে আঁকতে পারো, কিন্তু খতে অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে, এবং এই এফ কেটা এগুলো সব দেখাবা। এবার আসো এফ কে হবে কত বলো তো? এফ কে এখানে এফ কে হবে হচ্ছে হলো, আমরা জানি হচ্ছে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে হলো কি মিউ কে ইন্টু হচ্ছে প্রতিক্রিয়া বল, ইন্টু প্রতিক্রিয়া বল। এখানে আর কত? এখানে আর এইদিকে দেখাই দিবা, এই যে এই বরাবর আর হবে হচ্ছে হলো কত? প্রতিক্রিয়া বল আর হবে হচ্ছে হলো কত? এমজি কস থিটা, এমজি কস থিটা সমান প্রতিক্রিয়া বল, এখানে আর হচ্ছে হলো কি এমজি কস থিটা। অনেক লম্বা ভিডিও হবে, সবসময় বুঝাইতে অনেক ভিডিও বড় হয়ে যায়, তো তোমাদেরকে কষ্ট করে দেখতে হবে। এমজি কস থিটা আর, তাহলে সুতরাং এফ কে কত হবে বলো তো? এফ কে এমজি কস থিটা, দেখো এমজি কস থিটা ইন্টু হচ্ছে হলো কত? ইন্টু হচ্ছে হলো যে মিউ কত? মিউ কে হচ্ছে হলো 0.2, তাহলে এটা কত? এখান থেকে তোমরা চাইলে মান ডিরেক্ট বের করে ফেলতে পারো, মান তো বের করে ফেলতে পারো, মান বের না করলে কোনো সমস্যা নেই, এখানে মিউকে রেখে দাও, ইন্টু এটা গুণ, হ্যাঁ গুণ মিউকে রেখে দিলাম। তাহলে ঘর্ষণ বলটা পেলাম। এখন তল বরাবর নিচে এখানে মোট তলের ক্ষেত্রে দেখো কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে? এই যে এমজি সাইন থিটা এবং এফ কে, দুইটার বিরুদ্ধে, ঠিক আছে? দুইটার বিরুদ্ধে কাজ করেই কি করতে হবে? বস্তুটাকে এই যে নিচ থেকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে নিতে হবে। তাহলে এক্ষেত্রে মোট কাজ করতে হবে এক্ষেত্রে কাজ করতে হবে এফ কে প্লাস এমজি সাইন থিটা এর বিরুদ্ধে, দুইটার সমষ্টির বিরুদ্ধে, অথবা বলতে হবে এই ক্ষেত্রে কাজ করতে হবে এফ কে এবং এমজি সাইন থিটা এর বিরুদ্ধে, এবং দিতে পারো এটা। তাহলে এফ কে দ্বারা কৃত কাজ এবং এমজি সাইন থিটা দ্বারা কৃত কাজ, এই দুইটার যোগফলটাই হচ্ছে হলো কি এখান থেকে এই জায়গায় মোট কাজ, অর্থাৎ এখান থেকে এই জায়গায় নিতে মোট ব্যয়িত শক্তি। তাহলে আমরা এখন কি বলতে পারি? থিটা আমরা এখানে লিখে ফেলি, থিটা হচ্ছে 36.87 ডিগ্রি আসলো। তো বলতো মোট কাজ বা হচ্ছে হলো কি বলতো, এই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে, এখানে লিখতে পারো পাদবিন্দু হতে শীর্ষবিন্দুতে নিতে প্রয়োজনীয় শক্তি বা মোট ব্যয়িত শক্তি বা হচ্ছে হলো কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হলো কি বলতো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ও এমজি সাইন থিটা, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ ও এমজি সাইন থিটা এর বিরুদ্ধে কাজ, দুইটা যোগফল, ঠিক আছে? ডব্লিউ ইকুয়াল টু কি বলতো ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ প্লাস এমজি সাইন থিটা এর বিরুদ্ধে কৃত কাজ, এই তো লিখলাম। লেখার পরে এবার আসো ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ কত হবে বলতো? এখান থেকে এই জায়গায় গেলে সরণ কত হয়েছে? 5 মিটার, এটাকে আমরা এস ধরতে পারি, তাহলে ধরি ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল হচ্ছে হলো এটা, তাহলে এমজি কস থিটা মিউকে ইন্টু হচ্ছে হলো কত? এস কত? 5, মান পরে বসাবো, প্লাস এটা এমজি সাইন থিটা দ্বারা কৃত কাজ, এমজি সাইন থিটা ইন্টু এস, এই এমজি সাইন থিটার বিরুদ্ধে কৃত কাজ অ্যাকচুয়ালি,
এই যে এই দুইটা, তাহলে এগুলোর সমষ্টি এখন বের করব। আমরা জানি কি এগুলো, এটা কোত্থেকে আসছে বলো না, অনেকে মনে করতেছে বুঝতেছি না। এটা এফ এস ডব্লিউ ইকুয়াল টু কোত্থেকে আসছে, এফ এস দোনোটা ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ, এটা হচ্ছে ঘর্ষণ বল ইন্টু এস, এটা হচ্ছে এমজি সাইন থিটার বিরুদ্ধে কৃত কাজ, এমজি সাইন থিটা ইন্টু এস, এটা বল, এটা এস বল ইন্টু সরণ। তাহলে এখানে এবার বসাই এমজি, এখানে অনেকগুলো জিনিস কমন নেওয়া যায়, এমজি এস কমন নেওয়া যায়, তারপর হচ্ছে কস থিটা মিউকে প্লাস হচ্ছে হলো কি এখানে হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই, একবারে বসাই, এটা এরকম করলাম কেন, অনেক বড় ক্যালকুলেশন না করার জন্য। তাহলে এম কত 20, জি কত 9.78, জি কত 9.78, 9.8 নয় 9.78 তোমার বসাইতে বলছে, এস কত 5, কস থিটা কত, কস 36.87 ডিগ্রি ইন্টু হচ্ছে হলো কত 0.2 প্লাস হচ্ছে হলো সাইন 36.87 ডিগ্রি। তাহলে এই জিনিসগুলো এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর করলে আমাদের মানগুলো চলে আসার কথা। কজ হচ্ছে হলো 36.87 ডিগ্রি ইন্টু হচ্ছে 0.2 যোগ হচ্ছে হলো কত, এটা সাইন 36 যোগ হচ্ছে হলো সাইন 36.87, এটা পেলাম হচ্ছে হলো 0.76 ইন্টু হচ্ছে হলো 9.78 ইন্টু হচ্ছে হলো 5 ইন্টু হচ্ছে হলো 20। আমার মতে এটা আসলে 743.28, 743.28 জুল। আনসার শেষ। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় নিতে মোট কৃত কাজ বা মোট প্রয়োজনীয় শক্তি বা মোট ব্যয়িত শক্তি হচ্ছে এটা, মোট শক্তির পরিমাণ এটা। ঠিক আছে, আমার কাছে এটা ঠিক আছে বলে মনে হচ্ছে। এবার আসো গতে চলে যাই। গতে কি বলেছে, গতে বলেছে আমাদেরকে যে কি এই সিলিন্ডার, এটা যদি কি হয় বলতো, এই যে একই ভর এবং ব্যাসার্ধের যদি একটা ফাঁপা সিলিন্ডার হয়, কি হয়, ফাঁপা সিলিন্ডার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটার কি হবে বলো, সেক্ষেত্রে এই যে কতে আমরা এটা মোট গতিশক্তি বের করে দেখাইছি না যে কোনো মুহূর্তে, ওই গতিশক্তিটা কেমন হবে সেটাও আমাদেরকে বের করে দেখাইতে হবে। আবার এই জায়গা থেকে এই জায়গায় নিতে কৃত কাজটা কত সেটাও আমাদেরকে বের করে এখন দেখাইতে হবে। তো ফাঁপা সিলিন্ডার হইলে আসলে এটা তো দেখতে আমি বলেছিলাম যে কাঠের গুঁড়িটা হচ্ছে কিসের মতো বলতো, একটা নিরেট সিলিন্ডারের মতো। তাহলে ফাঁপা সিলিন্ডার হইলে সেক্ষেত্রে কি কি চেঞ্জ হতে পারে, একটা নিরেট সিলিন্ডারের সাথে একটা ফাঁপা সিলিন্ডারের পার্থক্য কি, এবং সেটার ক্ষেত্রে কি কি জিনিস পরিবর্তন হতে পারে সেটা দেখতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে ওর কি গতিশক্তিটা এবং এই যে নিচ থেকে উপরে তুলতে মোট শক্তিটা কি একই হয় কিনা আমাদেরকে সেটা যাচাই করতে হবে। চলো তাহলে আমরা এখন গ নাম্বারের সলভে চলে যাই। এবার চলে আসো গ নাম্বার। গ নাম্বার নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। বলছে যে হেলানো তলটা স্যার, এই হেলানো তলে কি ঠিক আগের জিনিসটাই, হেলানো তলে এই যে সিলিন্ডারটা ছিল না আমাদের, এই সিলিন্ডারটা ছিল কি আগে সিলিন্ডার ছিল না, আগে কি ছিল, এটা কাঠের গুঁড়ি ছিল। এখন বলছে কাঠের গুঁড়ির জায়গায় যদি একই ব্যাসার্ধের এবং একই ভরের, কত একই ব্যাসার্ধ এবং একই ভর একই দৈর্ঘ্যের সব কিছু যদি একই হয়, সেক্ষেত্রে একটা যদি ফাঁপা সিলিন্ডার নেওয়া হয়, তাহলে আমাদের যে কতে যেই মোট গতিশক্তি পাইছিলাম এবং যে খতে যেই কৃত কাজ পাইছিলাম, মানে এই জায়গা থেকে এই জায়গায় তুলতে যে প্রয়োজনীয় শক্তি বা মোট ব্যয়িত শক্তি যেটা পাইছিলাম, এই দুইটা ক খয়ের আনসারগুলো কি সেম হবে কিনা ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে। তো স্যার এই জায়গায় একটা কিন্তু কনফিউশন আছে। ফাঁপা সিলিন্ডার বলতে আসলে ব্যাসার্ধ একই বলছে। এখন ব্যাসার্ধ ফাঁপা সিলিন্ডার দুই রকম হয়, যেমন দেখেন স্যার, একটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার মানে হচ্ছে হলো কি, এই ধরেন এরকম তো সিলিন্ডারটা, এটা সিলিন্ডার, হ্যাঁ এই যে দেখো সিলিন্ডারের ক্ষেত্রে এখানে দেখো এই যে সিলিন্ডারটা এরকম হতে পারে, তাহলে এক্ষেত্রে একটা তার উল্লেখযোগ্য পরিমাণ এখানে একটা কি নিরেট অংশ থাকতে পারে, মাঝখানটা ফাঁপা, বাট তার একটা বেশ ভালো রকমই একটা কি থাকতে পারে বলো তো, এই যে এটা একটা পুরুত্ব থাকতে পারে না, তাই না, এটা এরকম, ঠিক আছে। আবার আরেকটা ফাঁপা এরকম আছে খুবই পাতলা, মানে তার এই যে পুরুত্বটা মানে ভিতরে হোলটা বা ফাঁপা অংশটা কম হয়, পুরুত্বটা লোহার অংশটা বেশি হয়, মোটা হয় লোহার অংশটা, এটা হচ্ছে সেটা। আর যখন আরেকটা অংশ থাকতে পারে যে কি বলতো, সেক্ষেত্রে আরেকটা হতে পারে হচ্ছে হলো কি তোমার ভিতরের হচ্ছে হলো কি, ভিতরের ইয়াটা হচ্ছে হলো কি ভিতরের এই খালি অংশটা ফাঁপা অংশটা এটা অনেক বেশি, আর এই যে সাইডের যে বাউন্ডারিটা এটা হচ্ছে হলো একদম নর্মাল, একদম কম সামান্য। তো এই দুইটা অংশ হইতে পারে, ঠিক আছে, এটাকে বলা হইতে পারে আমাদের কি চোং, মানে ফাঁপা চোং, ঠিক আছে। তো এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে হলো কি, এটার ক্ষেত্রে ফাঁপা অংশ পুরোটাই ফাঁপা,
আর পুরুত্বটা হচ্ছে লোহার পুরুত্বটা বা সিলিন্ডারের লোহার ভরের পুরুত্বটা খুবই সামান্য, যেটা ব্যাসার্ধ হিসাব করলে ফাঁপা অংশের তুলনায় এটা খুবই ক্ষুদ্র, যেটাকে একদম শূন্যের কাছাকাছি ধরা যায়। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে এই যে তোমার এই পুরুত্বটা, লোহার পুরুত্বটা, ভিতরে একটা ফাঁপা অংশ আছে, খালি অংশ আছে, এটা ধরো যেমন এই যে এই জায়গায় খালি অংশ আছে না, এই খালি অংশ, কিন্তু এই যে আমাদের এই মার্কারের ইয়াটা কিন্তু ব্যাসার্ধটা খুবই, পুরুত্বটা কিন্তু খুবই কম। ঠিক আছে, তো এই দুইটা সিলিন্ডারের কোন সিলিন্ডারটার কথা বলছো আমরা এখানে জানি না। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে এটা খুব গুরুত্বের সাথে কি করতে হবে, বিবেচনা করতে হবে। তোমরা এটা ইন্টিগ্রেশন করে বিভিন্নভাবে দেখাতে পারো। তো আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমি সুন্দর করে, ইন্টিগ্রেশন আমি করছি না, তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে ইন্টিগ্রেশন তোলো তাহলে তুলতে পারো, ইন্টিগ্রেশন ছাড়াও লিখতে পারি আমরা যে ফাঁপা 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 না ফাঁপা ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রে যদি বহির্ব্যাসার্ধ মোটা, যেটা হচ্ছে পুরুত্ব, লোহাটা মোটা থাকে, বহির্ব্যাসার্ধ R1 ও অন্তর্ব্যাসার্ধ ব্যাসার্ধ R2 হলে জড়তার ভ্রামক I equal to m R1 whole square plus R2 whole square ডিভাইড বাই হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো 2, এটা। ঠিক আছে, এটা আমি ইন্টিগ্রেশন করে দেখাইনি তোমাকে, ইন্টিগ্রেশন দেখানো যেতে পারে, তোমরা যদি চাও এটাকে ইন্টিগ্রেশন করে দেখাতে পারো। এটা কেমন, কোনটা, এই যে এইটা কোনটা, এটা কোনটা খেয়াল করো, কোনটা দেখা, কোনটার কথা বলছি, এই যে এটা, যেটাতে হচ্ছে হলো কি, এই যে তোমার হচ্ছে হলো কি, এই যে যেই পুরুত্বটা, লোহার পুরুত্বটা, এই যে খালি অংশ বা ফাঁপা অংশটা, ফাঁপা যেটা খালি চোঙের মতো, ওইটা ছোট বা ওইটা কম তুলনামূলক, আর এই যে চারপাশে পুরুত্বটা বেশি যেটা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি কেন্দ্র থেকে যদি হিসাব করো তাহলে টোটাল ব্যাসার্ধটা হবে হচ্ছে R1, টোটাল ব্যাসার্ধ কত R1, আর এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত এই যে ছোট অংশটুকু, এটা হচ্ছে হলো কত R2 ধরলাম আমরা। ছোট অংশ মানে হচ্ছে হলো কি, যেটা হচ্ছে এটা হচ্ছে ফাঁপা, আর তাহলে এই দুইটা R1 মাইনাস R2, এতটুকু হচ্ছে হলো ভর আছে, এতটুকু হচ্ছে লোহা। ঠিক আছে, ওইটা তো এটা ধরতে পারি আমরা, এটা ধরে এটা ইন্টিগ্রেশন করে আসলে এটা আসবে। ঠিক আছে, দেন আমরা যদি বলি যে কি, যদি এই পুরুত্বটুকু, লোহার পুরুত্ব, সিলিন্ডারের ভরের পুরুত্বটুকু, ভর অংশের যেটা ভারী অংশ, ওইটার পুরুত্ব যদি খুবই কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি এই R1 R2 ধরা যায় না, তা ধরা লাগে না, তখন ব্যাসার্ধ একটা ধরলেই হয়। ঠিক আছে, একই ব্যাসার্ধে ধরা হয় সেটা। তো তোমরা চাইলে এটাকে বিভিন্নভাবে করে দেখাতে পারো, এই জিনিসটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করে আনা পসিবল। ঠিক আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে করে আনা পসিবল দেখো, এটাকে যদি ধরো তুমি, এটা হচ্ছে হলো কি, এই সিলিন্ডারটার বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ দেখালাম, এবং এটার দূরত্ব হচ্ছে কি, এটা হচ্ছে কত ধরলাম আমরা, এটাকে L ধরতে পারি, এটা কত ধরতে পারি L, যদিও আমাদেরকে মান দেওয়া আছে, ভর একই বলছে, তাহলে আমরা এটা করে দেখি। তো এটাকে আমি এইভাবে ধরি, এটা এইভাবে না লিখে হচ্ছে কি, ধরি সিলিন্ডারটির বহির্ব্যাসার্ধ কি, বহির্ব্যাসার্ধ কত বলতো R1, এবং অন্তঃব্যাসার্ধ ধরি, অন্তঃব্যাসার্ধ কত বলতো R2, এটা ধরলাম। এরপর সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল লিখো, সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি DA ছোট অংশ, সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল ছোট অংশ নিয়ে কাজ করছি, দেখো এটা তোমাদের কি হবে 2 পাই নর্মাল, আর কে আমরা এখানে কি রাখছি, চলক রাশি, আর চলক রাশি 2 পাই নর্মাল, আগে ব্যাসার্ধ ধরি ছোট অংশের জন্য, যেহেতু 2 পাই আর এখানে কি L, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বলো তো আয়তন কত হবে, দেখো সিলিন্ডারটার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে এটার আয়তন কত হবে বলো তো, আয়তন ছোট অংশের আয়তন, হ্যাঁ আয়তন ডিভি আর কি, যেটা ছোট অংশ আমরা বলতে পারি ডিভি কত হবে বলো তো 2 পাই RL, ক্ষেত্রফল বা হচ্ছে এইভাবে বলতে পারি DA ইন্টু হচ্ছে কি DR, এটা যদি ক্ষেত্রফল হয় ছোট অংশের ক্ষেত্রে হচ্ছে DR। তো নিলাম, নেওয়ার পর এটা কি বলতে পারি স্যার বলেন তো, 2 পাই RL ইন্টু DR, বলা যায় কি যায় না বলেন তো, যাবে না, এটা ছোট ব্যাসার্ধ। এবার আসলে এটা কি, এই যে আর এটা হচ্ছে পুরো 2 পাই হচ্ছে হলো কি, তার ক্ষেত্রে খেয়াল করো 2 পাই হচ্ছে তার দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে উচ্চতা, এই Lটা পুরোটা DR, ঠিক আছে ব্যাসার্ধ। এবার সুতরাং এবার এটাকে কি বলা যায় 2 পাই RL DR, এটা হচ্ছে তার আয়তন, কি এটা স্যার আয়তন। এবার আসুন স্যার
তাহলে এই যে এটা হচ্ছে ছোট অংশের আয়তন, তাহলে ছোট অংশের ভর কত হবে বলুন তো, লিখবেন ক্ষুদ্র অংশের ভর ডিএম ইকুয়াল টু কী হবে বলুন তো, ডিবি ইন্টু রো না, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ডিবি কত, 2πr/l ডি, এই যে এল ডিআর ইন্টু হচ্ছে রো, এটা কি বলেন তো, রো। তাহলে এটা হচ্ছে হলো তার ভর। এবার আসেন এতটুকু হচ্ছে হলো কি, এই সিলিন্ডারটার ক্ষেত্রে তার অন্তর্ব্যাসার্ধ হচ্ছে হলো কত, R2, আর বহির্ব্যাসার্ধ হচ্ছে R1। আমার জড়তার ভ্রামক ক্রিয়েট হয় কিসের জন্য, ভরটুকুর জন্য, তাই না? তাহলে ভর হচ্ছে কত, এই যে এইটুকু। তাহলে ভর R2 থেকে কোথায়, R1 পর্যন্ত। R2 থেকে কোথায় পর্যন্ত বলেন তো, ভর R2 থেকে R1 পর্যন্ত, আস্তে আস্তে ভর R2 থেকে R1 পর্যন্ত বাড়ছে, R2 থেকে R1 পর্যন্ত বাড়ছে না? তাহলে ওই ভরটুকুর জন্য, এই যে পুরুত্বটুকু, এটার জন্যই আসলে আমাদের কি হবে বলেন তো, এখানে আমাদের জড়তার ভ্রামক ক্রিয়েট হবে। এবং এই জড়তার ভ্রামকটুকু যদি জানতে পারি, সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। তো এই জড়তার ভ্রামকের কারণেই বেসিক্যালি ওর চেঞ্জ হলে গতিশক্তি চেঞ্জ হবে বা অন্যান্য কিছু চেঞ্জ হবে। আমাদের নর্মাল কাঠ কেমন, নর্মাল কাঠ কেমন, কাঠের গুঁড়িটা কেমন ছিল, কাঠের গুঁড়িটা ছিল কেমন বলতো, কাঠের গুঁড়িটা ছিল হচ্ছে নিরেট সিলিন্ডারের মতো, আমি এটা বলেছি। তো নিরেট সিলিন্ডার, এটা যেহেতু ফাঁপা সিলিন্ডার, তাহলে খালি এদের ক্ষেত্রে চেঞ্জ যেটা আসবে, ভরটার সব তো সেম, শুধুমাত্র চেঞ্জ আসবে কি জানো, জড়তার ভ্রামকের চেঞ্জ আসবে। ওই জন্যই আমরা জড়তার ভ্রামক বের করছি। কথা ক্লিয়ার? এবার আসেন জড়তার ভ্রামকটা। তাহলে এখন দেখো, এটুক তো আসলে এগুলো লিখলা, লিখার পর লিখবো হচ্ছে জড়তার ভ্রামক। সুতরাং বস্তুটি, সুতরাং ক্ষুদ্র জড়তার ভ্রামক, সুতরাং সিলিন্ডারটির ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ডিআই ইকুয়াল টু হবে কি বলেন তো, আমরা জানি কি হবে বলে তো, এটা ডিএম আর স্কোয়ার, বা আর স্কোয়ার ডিএম, আর স্কোয়ার ডিএম। ঠিক আছে, আমরা জানি না আই ইকুয়াল টু কি, এম আর স্কোয়ার না। এই কনসেপ্ট থেকে হচ্ছে ছোট অংশের জন্য এগুলো নিলাম। তো ছোট অংশের জন্য যদি এটা নেই, তাহলে এবার তুমি চিন্তা করো তো, এই জিনিসগুলো আমরা এখানে বসাই, তাহলে ইন্টিগ্রেশন করলে এটা আই হয়ে যাবে। আর এটাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, দেওয়ার পর হচ্ছে আর স্কোয়ারের, আর স্কোয়ার তো আর স্কোয়ার থাকবে, আর ব্যাসার্ধ আর কি একটু দেখাচ্ছি আমরা, ব্যাসার্ধটাকে পরিবর্তনশীল চলক রাখছি। তো আর স্কোয়ার ডিএম, ডিএম কত বলো তো, 2πr/l dr রো, এটা। তাহলে এখানে কি রোটা হচ্ছে ঘনত্বটা কনস্ট্যান্ট, ঘনত্ব কনস্ট্যান্ট, ঘনত্ব যদি কনস্ট্যান্ট হয়, কথা খেয়াল করো, ঘনত্ব কনস্ট্যান্ট, তারপর হচ্ছে হলো কি এখানে 2π, আর এলটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বাইরে 2π এল রো এটা বাইরে নিয়ে আসলাম। তারপর এখানে থাকবে কি তখন বলো তো, আর স্কোয়ার ডিআর থাকবে। আর এখানে আরেকটা জিনিস আমরা লিখি নাই, সেটা হচ্ছে হলো আমরা ইন্টিগ্রেশন করছি কত থেকে বলো তো, এই যে অন্তর্ব্যাসার্ধ থেকে বহির্ব্যাসার্ধ পর্যন্ত ইন্টিগ্রেশন করছি, তাহলে এটা হবে কত, R2 থেকে কত, R1 পর্যন্ত। দেখো সুন্দর করে বোঝো পুরো জিনিসটা। তারপরে আমরা দুইটা সিলিন্ডারের কথা বলছি না, তাহলে আমরা কোনটাকে কাউন্ট করব সেটা একদম লাস্টে গিয়ে বলে দিব আমি। তো এখান থেকে যখন এটা R2, এটা R1, তাহলে এখান থেকে আসলে দেখো, তোমরা যদি ইন্টিগ্রেশন ভালো করে বোঝো, আমার চেয়ে ভালো পারবা তোমরা। 2π OP, এটা হচ্ছে এই যে এই জায়গায় জিনিসটা কি আসবে দেখো তো, এই যে এই জায়গায় জিনিসটা R⁴/4 আসে না, কত আসে এটা বলো তো, কত কত কত, এই সরি সরি সরি, কোথায় ছিল, R³ এটা এখানে R³ তো এই যে দেখো, এই যে এটা মিলে R³, তাহলে এটা কত আসবে বলো তো, এটা আসবে হচ্ছে হলো R³+1, নিচে হচ্ছে কত, 3+1, তাহলে হচ্ছে 4। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এই, এবং এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, সিম্পল। এবার আসো 2π LP, এবার এখানে যদি আমরা বসাই আপার লিমিট একবার, লোয়ার লিমিট একবার, তাহলে R2 আপার লিমিট বসিয়ে তারপর লোয়ার লিমিটটা মাইনাস করবো, স্কোয়ার বাই কী হবে বলো তো, 4 না, এটা হচ্ছে বসালাম, তারপর কি এটা করলাম, তাহলে এটা আসলো। আবার এই পাশে করলে কি আসে দেখো তো তোমরা, এক্সের জায়গায় বসাচ্ছি শুধু, R2 হোল টু দি পাওয়ার 4, এটা 4 হোল টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলেন তো স্যার? এবার আসি, আমাদের যদি এটা কমন নিতে হয়, তাহলে 1/, এই যে 2π LP, এটা হচ্ছে হলো কি করতে পারি আমরা, 1/4 কমন নিতে পারি, তাহলে R1 হোল টু দি পাওয়ার 4 প্লাস এটাকে R1, এটাকে এভাবে লেখা যায় না স্যার, R1 স্কোয়ার, এটাকে এভাবে তো লিখতে পারি আমরা, এটা R1 স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে কি অন্যভাবে লিখতে গেলে হচ্ছে কি, আমরা আরও সুন্দর করে কিন্তু কি আরও ভেঙে ভেঙেও লিখতে পারি, এটাকে ভিতরে রেখেও করতে পারতাম, যাই হোক এটাকে এভাবে লেখা যায়। তারপর এটা হচ্ছে R2 হোল স্কোয়ার টু দি হোল স্কোয়ার, এটা এভাবে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে এটাকে আরেকটু সুন্দর করে লিখি, দেখো তো কি আসে জিনিসটা, দেখো 2π L রো, আচ্ছা এটা হচ্ছে 1/4, সামনে নিয়ে আসি 1/4, তাহলে হচ্ছে কি
এটা এরকম চলে আসবে। দেখো এটা 4 চলে আসলে এই যে 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে হচ্ছে এটা থেকে হাফ, হাফ হচ্ছে হলো কি পাই এল রো। হ্যাঁ, এটা হচ্ছে হলো এটা, এবং এইটা যখন আসে এটা কি আসবে জানো তোমরা? এটা আসতেছে হচ্ছে হলো কি R1, R1 কি আগে আসতেছে না R2 আগে আসতেছে? হ্যাঁ, R1 তো আপার লিমিট, তাহলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার একটা, আর হচ্ছে কি R1 স্কোয়ার প্লাস R2 হোল স্কোয়ার। এটা আসে কিনা দেখো তো, এটাকে ভাঙলে এটা পাবো কিনা আমরা? অবশ্যই পাবো। তোমরা এটা জানো না? তোমরা এটা অবশ্যই জানা উচিত। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, সরি হ্যাঁ ঠিক আছে, এ প্লাস বি, আর এটা হচ্ছে কি এ মাইনাস বি। এটা তোমরা জানো, এই যে এটা। তো এখন এখান থেকে যে জিনিসটা বোঝো, এই যে এতটুকু, এটা হচ্ছে হলো বস্তুটার ভর, এটা হচ্ছে বস্তুটার কি ভর। তোমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখো, এই জিনিসটুকুর ভর এটার সমান। এটা কিসের সমান? এটার সমান। এখানে 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 কি আসবে বলুন তো? এখানে পাই এল রো R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার হলো বস্তুটির ভর। কি? বস্তুটির ভরের সমান, বস্তুটির ভর এটা। ঠিক আছে, বস্তুটার কি ভর। তাহলে বস্তুটির ভর, সুতরাং আই ইকুয়াল টু কি দাঁড়াবে বলুন তো? হাফ আই। এটাকে, এটা যদি ভর হয় তাহলে এটা এম, আর এটা কি বলতো? R1 স্কোয়ার প্লাস R2 হোল স্কোয়ার। এই তাহলে বস্তুটার জড়তার ভ্রামকের সূত্র হলো এটা, এবং এটার মান বসায় বিভিন্ন জায়গায় জায়গায় আমরা করতে পারি। এবার লিখতে হবে, এবার এটাকে একটু ব্যাখ্যা করে দিতে হবে তোমাকে। এটা এখন বিভিন্ন বসায় আমরা কি গতিশক্তিটা বের করব, ওই যে কয়ের গতিশক্তিটা, এবং ক্ষয়ের ক্ষেত্রে মোট শক্তিটা বের করে দেখাবো। ঠিক আছে, তুমি বলো স্যার এটা কেমনে? এটা হচ্ছে হলো কি তার জড়তা, এইটা হচ্ছে আমাদের সেই বস্তুটার কি জড়তার ভর। তো আমাদের দেওয়াই আছে, ভর যেহেতু দিয়ে দিছে, তাহলে এই জন্য আমরা এইটার এখানে আর এই কাস্টিংগুলোতে যাচ্ছি না। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা যাই নাই। এটা হচ্ছে হলো তোমরা প্রুফগুলো বিভিন্ন হায়ার স্টাডিজের বইগুলোতে পাবা। এটা আমি সময় স্বল্পতা এবং আমার অসুস্থতা মিলে আমি তোমাদের জিনিসটা পুরোটা হয়তো ভালোভাবে বুঝাতেও পারিনি। মাঝখানে কি কোনো স্কিপ গেছে কিনা তাও জানি না। খুব অসুস্থ ফিল করছি, অনেকক্ষণ ধরে ভিডিও করছি। হ্যাঁ, তার মাঝখানে একবার ছোট করে ভুলও হয়েছিল, তা আবার ওভারঅল করতে হচ্ছে। যাই হোক, সবসময় মনে রাখবা এই জিনিসটুকু, এটা মিলে হচ্ছে কি বস্তুটার ভর হয়। এটা তুমি ক্যালকুলেশন করলে এটাই পাবা। আর হচ্ছে হলো এইটুকু জিনিস। এবার আসো, এটা তো হচ্ছে বস্তুটার কি জড়তার ভ্রামক, এই আই ইকুয়াল টু এটা আসে। এখন লিখবা এখানে উক্ত প্রশ্নের ক্ষেত্রে নিরেট সিলিন্ডারটির ভর দেওয়া হয়েছে, সরি ফাঁপা সিলিন্ডারটির ভর দেওয়া হয়েছে কাঠের গুঁড়িটির ভর নয়, কাঠের গুঁড়িটির ভরের সমান। আবার নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ, সরি হ্যাঁ ওই ফাঁপা সিলিন্ডারের ব্যাসার্ধ, বারবার নিরেট বলছি, ফাঁপা সিলিন্ডারের ব্যাসার্ধ হলো কাঠের গুঁড়িটির ব্যাসার্ধের সমান। এক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারের অন্তঃব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধের কথা বলা নেই। এই কথাটা তুমি খাতার মধ্যে লিখে দিবা, অন্তঃব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ কথা বলে নেই। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, এভাবে লিখবে, এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ফাঁপা সিলিন্ডারটির কিসের ভরের পুরুত্ব খুবই নগণ্য, ভরের পুরুত্ব খুবই নগণ্য। ভরের পুরুত্ব খুবই নগণ্য হলে তোমার পুরোটাই তার ব্যাসার্ধ হবে, পুরোটাই তার ব্যাসার্ধ। অর্থাৎ সেক্ষেত্রে এবার বলবো আর কি, যে যেহেতু বলা হয়েছে কাঠের গুঁড়িটির ব্যাসার্ধটি ফাঁপা সিলিন্ডারের ব্যাসার্ধ, অর্থাৎ এক্ষেত্রে অন্তঃব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধের কথা বলা নেই, সেহেতু এক্ষেত্রে ওই কথাগুলো লিখে বাংলা লিখে, এক্ষেত্রে R1 ইকুয়াল টু R2, অর্থাৎ R1 যেটা R2 এটা, মানে হচ্ছে এটা এরকম ধরো, এটা খুব কাছাকাছি এরা। হ্যাঁ, তাহলে এখান থেকে R1 যা R2 তাই বলা যাচ্ছে যখন এই কি পুরুত্বটা অনেক কম থাকে। এটাকে ধরি আর, এক্ষেত্রে আর ধরি। ঠিক আছে, সুতরাং আই ইকুয়াল টু কি দাঁড়াবে তখন বলো তো? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কি হবে? হাফ এম ইন্টু কি 2r স্কোয়ার। কত? 2r স্কোয়ার, 2r স্কোয়ারের ক্ষেত্রে 2r স্কোয়ার হলে এই যে 2 কেটে দেওয়া যাবে, তাহলে এটা কি হবে বলো তো? mr স্কোয়ার। যেই সিলিন্ডারের ওই যে ভিতরের গর্তটা অনেক বড় হয়, পাশের কি লোহার অংশটুকু কি হয় বলো তো? পাতলা হয়। সেটার ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে কার? তার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ, তার নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে mr স্কোয়ার। এতটুকু পর্যন্ত আসলাম। তাইলে বলবা যাচ্ছে কি এক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারটির কি, ফাঁপা সিলিন্ডারটির ফাঁপা অংশের তুলনায় কি ভরের অংশটির পুরুত্ব খুবই নগণ্য হয়, উহার জড়তার ভ্রামক এত। এতটুকু পর্যন্ত বললাম। এখন বললা, বলার পর এবার বলবা যে এখন
এখন এখন যদি বস্তুটিকে কি করে ঘুরিয়ে মানে এই কাঠের গুঁড়িটির মতো গড়িয়ে গড়িয়ে উপরে উঠানো হয়, সেক্ষেত্রে গতিশক্তি কি হবে বলেন তো? হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ব্যাসার্ধ একই, সব কিছু একই, তাহলে এটা হচ্ছে হাফ এম ইন্টু হচ্ছে কি দেখো তো এম কত 20 কেজি, তো একই ভর, তাহলে 15, ওই যে কয়ের সাথে তুলনা করতে বলছো তো সেজন্য বেগ কয়েরটা ইউজ করবা। হাফ আই কত বলো তো এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা হচ্ছে কত, ওমেগা হচ্ছে হলো এক্ষেত্রে আর আমি বড় হাতের আর ধরেছি আর কি, কোনো সমস্যা নেই, ছোট হাতে ধরলে ভি বাই আর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে, এটার মান তোমরা এখান থেকে যোগ করে বসাও, দেখো আমি কত আসি। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমারও শরীর খারাপ, পেট ব্যথাও করছে কেন যেন হঠাৎ করে। এটা আসছে 2250 এটা। আর এবার জড়তার ভ্রামকের কারণে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হওয়ার কারণে গতিশক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এম আর স্কোয়ার আর কত ছিল যেন 0.25 হোল স্কোয়ার। আচ্ছা এই জায়গায় একটু কি হাফ ইন্টু এম আর স্কোয়ার, এই জায়গায় কি দেই ভি, এই জায়গায় ভি স্কোয়ার আর স্কোয়ার, দেখো তো এ আর স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে আমার আর ক্যালকুলেশন একটু কম করা লাগবে। ঠিক আছে, এম ভি স্কোয়ার, ও মা গো 2250 প্লাস হাফ এম ভি স্কোয়ার, ওই এম তো একই, ঠিক আছে, তাহলে এটা 2250ই আসবে, প্লাস হাফ কত এম কত এম 20 ইন্টু ভি স্কোয়ার কত 15, তাহলে এটা এরকমই আসবে। তাহলে কত 2250 4500 আসবে এত জুল। তাহলে বলবা যে কি যে মানে কাঠের গুঁড়িটির পরিবর্তে যদি একটি ফাঁপা সিলিন্ডার নেওয়া হয় আর ব্যাসার্ধের সমব্যাসার্ধের ফাঁপা সিলিন্ডার নেওয়া হয়, সেক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারটির গতিশক্তি পূর্বের ন্যায় হবে না, বরঞ্চ এক্ষেত্রে হবে 4500। পূর্বের চেয়ে কত বেশি হবে সেটা তুমি বিয়োগ করে চাইলে দেখাতে পারো। ঠিক আছে, এবার আসো সিলিন্ডারের ক্ষেত্রে, ফাঁপা সিলিন্ডারটি উঠানোর ক্ষেত্রে এবার লিখবে যে পয়েন্টের নাম দিবা কি ফাঁপা সিলিন্ডারটি উঠানোর ক্ষেত্রে, ফাঁপা সিলিন্ডার উঠানোর ক্ষেত্রে, ফাঁপা সিলিন্ডার উঠানোর ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে আবার তুমি এখান থেকে এমজি, এটা তো থিটা বের করে নিছিলা, কত বলো তো, তোমরা একটু নিজেরাই করো, এটা থিটা কত 36.87 ডিগ্রি, এবং এটার এই বরাবর হচ্ছিল কি এমজি কস থিটা, কারণ এটা থিটা, তারপর হচ্ছে এই বরাবর কি এমজি সাইন থিটা, এবং সেক্ষেত্রে হচ্ছিল কি আবার এদিকে হচ্ছে ঘর্ষণ বল এফ কে কাজ করছে, আর বস্তুটাকে উপরে সমবেগে উঠাচ্ছি, সেক্ষেত্রে ক্ষয়ে সমবেগের কথা ক্ষয়ে বলছে এক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গায় উঠাইতে কৃত কাজটা বা ব্যয়িত শক্তি কত। ফাঁপা সিলিন্ডারটি কি বলতো নিচ থেকে উপরে উঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয়, যেহেতু ভর একই, দেখো উঠাতে প্রয়োজনীয় বা ব্যয়িত শক্তিটা বের করবা তুমি, এক্ষেত্রে কি হবে বলো তো, ঠিক সেম না, আগের মতো নিচের দিকে কাজ করছে কে কে বলো তো, এই দুইটা, আর এটা হচ্ছে কি এখানে ঘর্ষণ বলের জন্য প্রতিক্রিয়া বল আর কত হবে এই এমজি কস থিটা, ঠিক সেম ভাবে আগের মতো, দেখো পুরোটা আগের মতো। তাহলে কি আগের মতো মানে হচ্ছে কি ক্ষয়ে তুমি যেটা বের করেছো ওইটার মতো একদম, যেহেতু কি এখানে তোমার কি জড়তার ভ্রামক টামক কোনো কিছু কাজে লাগতেছে না, ফাঁপা সিলিন্ডার হইলে জড়তার ভ্রামকটা চেঞ্জ হয়ে যায়, তো এখানে ভরটর যেহেতু কিছু চেঞ্জ হয় না, সব কিছু আগের মতো, ভর আগের মতো, কাঠের গুঁড়িটার ভর যা ছিল সিলিন্ডারটার ভরতা, তাহলে এক্ষেত্রে চেঞ্জ কিছু নেই। চিত্রটা আঁকলে এক্ষেত্রে কি লিখবো বলো তো, তোমার এক্ষেত্রে তুমি বস্তুটাকে তো কি করতেছো বলো তো, উপরের দিকে উঠাচ্ছ, এবং সেক্ষেত্রে কি সমবেগে উঠছে, দেখো দুইটা বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, এবং সেই কাজটা কি এটা, তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছিল কি ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারকে উপরের দিকে উঠাতে বা এখান থেকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু তো তুলতে মোট কাজ, আবার ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজ এমজি সাইন থিটার বিরুদ্ধে কৃত কাজ, তারপর এখানে ঘর্ষণ বলের কৃত কাজ হচ্ছে এফ কে ইন্টু এস প্লাস হচ্ছে কি এমজি সাইন থিটা ইন্টু এস। এটা হচ্ছে তুমি খ যেভাবে করছো ঠিক সুন্দরভাবে ওইভাবে করো। দেন হচ্ছে হলো কি বলতো, দেন হচ্ছে হলো এখানে হচ্ছে এফ কে কত, এফ কে তো তোমার এই যে এটা এফ কে হবে, আমরা জানি কি এফ কে ঘর্ষণ গুণাঙ্ক, ওই খতে যেভাবে করেছো ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল আর ইন্টু এস, এটা হচ্ছে তাহলে এক পার্ট এইটুকু, আর এটা হচ্ছে হলো কি এমজি সাইন থিটা ইন্টু এস। তারপর দেখো তো এখানে মান বসাই, আর কত আর হচ্ছে হলো কত এমজি কস থিটা, তাহলে মিউ কে ইন্টু এমজি কস থিটা ইন্টু কত এস প্লাস হচ্ছে হলো কত এমজি সাইন থিটা ইন্টু এস। তাহলে আবার দেখো তুমি আগের মতো এমজি এস কমন নিতে পারতেছো, মিউ কে ইন্টু কস থিটা প্লাস হচ্ছে হলো কি সাইন থিটা,
এবং এটা দিয়ে দেখবো হচ্ছে কি আগের মতো আসতেছে একদম। সব কিছু মান বসাও, আমি দেখি মান বসাই তোমাদেরকে করতে দেই। 9.78, আবারও বলছি এখানে আমি কোথাও যদি 9.78 জায়গায় 9.8 বসাই দেই তাহলে সেটা তোমরা কারেকশন করে ব্যাস হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় উঠেতে 5, পুরোটা 5, তাহলে এটা হচ্ছে মিউকে 0.2 ইন্টু হচ্ছে কস থিটা কত 36.87 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 36.87 ডিগ্রি। এটা কত আসে দেখো তোমরা, কস কত 36.87 ডিগ্রি ইন্টু হচ্ছে 0.2 প্লাস হচ্ছে কস 36.87 ইন্টু হচ্ছে 0.2 প্লাস হচ্ছে সাইন 36.87 ডিগ্রি ইন্টু হচ্ছে 9.78 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 20। আমার এটা কত ঠিক সেম 743.28 আসছে, 743.28 একদম বরাবর 743.28 এত জুল, মানে আগের মতো ঠিক সেম। তাহলে কি বলবো এখন বলো তো, নিরেট দেখো নিরেট কাঠের গুঁড়িটির পরিবর্তে যদি একই ব্যাসার্ধের এবং একই ভরের ফাঁপা সিলিন্ডারকে কি করা হয় সেমভাবে সমবেগে উঠানো হয়, তাহলে ক হতে প্রাপ্ত গতিশক্তির ব্যতিক্রম দেখা যায়, বা ক এর মতো প্রাপ্ত মানে গতিশক্তি হবে না। কারণ হচ্ছিল কি এই কথাটা বলে দেবো, কারণ কতে বস্তুটি ছিল হচ্ছে কাঠের গুঁড়িটি ছিল নিরেট সিলিন্ডারের মতো আর এক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারের মতো, যার কারণে এক্ষেত্রে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। জড়তার ভ্রামক পরিবর্তন হওয়ার কারণে বস্তুটি গড়িয়ে গড়িয়ে ওঠার ক্ষেত্রে বস্তুটির গতিশক্তি কয়ের মতো হবে না, কয়ের অনুরূপ হবে না, কত বেড়ে যাবে বা কমে যাবে এটা বিয়োগ করে যদি তুমি দেখো দেখাইলাম বললাম। এবং ক্ষতে বস্তুটিকে পাদবিন্দু হতে শীর্ষবিন্দুতে নিতে কাঠের গুঁড়িটিকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে নিতে যে পরিমাণ কাজ হয়েছে সিলিন্ডারটাকেও পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে নিতে একই পরিমাণ কাজ বা ব্যয় শক্তি ব্যয় হবে। এক্ষেত্রে শক্তির মোট শক্তিটার কোনো পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে হলো আমাদের গ নাম্বার আনসার। তোমরা একটু বুঝে নিও, আমি পুরো জিনিসটাকে অনেক লম্বাভাবে বললাম, আশা করি তোমরা বুঝতে পারবা কেন এটা করলাম। সিলিন্ডার দুই রকম হয়, ফাঁপা সিলিন্ডার, একটা হচ্ছে এটার পুরুত্ব অনেক বেশি হয় আর একটা কম হয়। তো পুরুত্ব আমি মোটামুটি অনেকটুকু ধরে তারপর এটাকে প্রতিপাদন করেছি, দেন বলেছি যখন কি হয় পুরুত্ব অনেক পাতলা হয় তখন R1 = R2 ধরা যায়। ঠিক আছে, দেখা যায় যে R1 এর দূরত্ব যা R2 দূরত্ব তাই। এই কথাটুকু বলে তারপর সেখান থেকে দুইটা সমান ধরে দেখাইছি যে কি ফাঁপা সিলিন্ডারের একদম ফাঁপা যেটা হচ্ছে পুরুত্ব একদম কম, ওইটা যেহেতু আমাদের এখানে একটাই ব্যাসার্ধ বলছে কাঠের গুঁড়িটার সমান ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ বলে নাই, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ বাদ দিয়ে একদম ধরে নিয়েছি পুরোটাই ফাঁপা, লোহার অংশটুকু অনেক পাতলা, যার কারণে সেক্ষেত্রে জড়তার ভ্রামক হবে mr²। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে গতিশক্তি কত হবে ওইটা দেখিয়েছি আমি। যাই হোক, আশা করি বুঝতে পারবা। এবার চলো আমরা ঘতে চলে যাই। এবার চলে আসো ঘ নাম্বার সলভ করি। এখন ঘ নাম্বার সলভিং এর ক্ষেত্রে বলেছে কাঠের গুঁড়িটি গড়িয়ে গড়িয়ে উপরে ওঠার ক্ষেত্রে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য যদি টর্ক টাউ এর মান, এখানে টর্ক টাউ দেওয়া আছে, এখানে টর্কের মান টর্ক টাউ, আমি টাউটা এভাবে লিখি, তোমরা টাউ যেভাবে লিখো, টর্ক টাউ = 8 নিউটন মিটার দেওয়া আছে। এক্ষেত্রে বলছে কৃত কাজ কত, একটা পূর্ণ ঘূর্ণনের জন্য কৃত কাজ কত। সোজা এটা আমরা জানি যে কোনো ছোট মানে ঘূর্ণনের জন্য, একটা ঘূর্ণনের জন্য নর্মাল ঘূর্ণনের জন্য, একটার জন্য নয়, নর্মাল ঘূর্ণনের জন্য কৃত কাজ DW = টাউ ডি থিটা। টাউ ডি থিটা এটা হচ্ছে থিটার পরিবর্তন, কত কোণ সে ঘুরলো। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা বা ইন্টিগ্রেশন করি DW করি, তাহলে এটা হচ্ছে W1 থেকে W2 পর্যন্ত, এবং শুরুতে কাজ 0 ছিল এবং ফাইনালি কাজ হচ্ছে W, ফাইনালি কাজ হচ্ছে কত, এটা হচ্ছে W0 থেকে ফাইনালি কাজ W পর্যন্ত। আর এক্ষেত্রে টাউ হচ্ছে হলো কনস্ট্যান্ট ডি থিটা, থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত, এবং থিটা 1 এবার আসো এখানে তোমাকে বলতে হবে এখানে কত থেকে থিটা 1 হচ্ছে কত 0, এবং থিটা 2 কত বলো তো 2 পাই, কারণ একবার ঘুরলে যে কোনো একটা কত বলো তো, একবার ঘুরলে, আবারও বলছি এটা কতবার ঘুরলে, একবার ঘুরলে যেই কোনো কিছু, যে ফ্যান বা হচ্ছিল কোনো কিছু একবার যদি ঘুরে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করে না, সেটা হচ্ছে 2 পাই পরিমাণ। কত পরিমাণ 2 পাই, তাহলে এটা কত হবে থিটা 2টা বলো তো 2 পাই পরিমাণ। এবং টর্ক এখান থেকে এটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে যাই এটা হবে W, এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি W পাবা, আর এটার ক্ষেত্রে হচ্ছে টাউ বাইরে নিয়ে আসলা, এখানে এটা যেহেতু কত 0, এটা 0 আর এটা হচ্ছে 2 পাই পর্যন্ত, 0 থেকে 2 পাই পর্যন্ত, তাহলে টাউ বাইরে নিয়ে আসলা ডি থিটা, আর তুমি এখানে লিখলে হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2। তো থিটা 1 মাইনাস থিটা 2 এবং সেটা থিটা 2 হচ্ছে 2 পাই এবং এটা হচ্ছে কত 0।
তাহলে তুমি এখানে আরও নিচে দিয়ে আসতে পারো, টাউ ইন্টু ডি থিটাকে করলে কি আসবে তোমরা বলো তো। এটা যদি তোমরা ইন্টিগ্রেশন করো ডি থিটাকে করলে থিটা, এবং সেখান থেকে হচ্ছে হলো কি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে কত, এখান থেকে তুমি চিন্তা করো তো নর্মালি। আচ্ছা এটা আমরা এইভাবে না দিই, তোমরা এটা মান এখানে না বসাও, হ্যাঁ এখানে না বসাও। তো এখানে এই জায়গায় তুমি তো এগুলো লিখে রাখো, তাহলে এইটুকু এভাবে আসো, এটার 0 আর 2 পাই পর্যন্ত দিও না তুমি, এখানে আসো, তাহলে পাও এই যে ডব্লিউ ইকুয়াল টু বা ডব্লিউ ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1, এভাবে লিখো ডব্লিউ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে এখানে এবার উপরে তুমি করতে পারো বা হচ্ছে নিচে তোমরা যাবা, আমি এই জায়গায় লিখছি। সুতরাং ডব্লিউ ইকুয়াল টু কত, টাউ ইন্টু হচ্ছে থিটা 2, টাউ এর মান বসাই আমরা 8 দেওয়া আছে না, টাউ এর মান 8 নিউটন মিটার, টাউ ইন্টু হচ্ছে হলো থিটা 2 কত বলো তো, থিটা 2 হচ্ছে 2 পাই, আর পাই হ্যাঁ, আর এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 8 ইন্টু 2 পাই, 8 ইন্টু 2 পাই, 8 ইন্টু 2 পাই, 2 ইন্টু 3.1416, দেন এটা যদি বসাও তোমরা ক্যালকুলেটর করো, এটা কত আসে, অবশ্যই এটা 2 পাই ডিগ্রিতে বসানো যাবে না, 360 ডিগ্রি বসানো যাবে না, ঠিক আছে, রেডিয়ান এককে বসাতে হবে 2 পাই, তাহলে হচ্ছে হলো 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে হলো 8, এটা আমার আসছে 50.26 বা 27, এটা 50.27 জুল। খুব সহজেই মিলে গেল তাই না। এটার ব্যাপারে কঠিন তেমন কিছু ছিল বলে আমার মনে হয় না, এটা খুব সহজ ম্যাথ, ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝে গেছে। এবার ও নম্বরে চলো। আচ্ছা আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকে বলতে পারো স্যার এটার পরে ডিরেক্ট এই লাইনটা কেমনে আসলো, এটাও আমি বলে দিই। এই যে ডি থিটাকে করলে থিটা আসে, থিটা কত, থিটা থিটা, তারপরে হচ্ছে এই যে লোয়ার লিমিট হচ্ছে এখানে, আপার লিমিট হচ্ছে এখানে, এটার পরের লাইনটা হচ্ছিল এটা স্যার, একবার আপার লিমিট বসিয়ে মাইনাস লোয়ার লিমিট করছি, এই জাস্ট এইটুকু লাইন, এটা হচ্ছে টাউ, ঠিক আছে। অনেক আবার এই লাইনটা বুঝবা না, এই জন্য আবার ক্লিয়ার করে দিতে হলো। আর এটা করার পর যখন এটা আসবা তোমরা, তখন এটা দেখো, কেউ যে অনেকে বলে যে স্যার এটা তো করে ফেললাম, তারপর আবার ধরো এখানে যদি এভাবে না মান মা বসাই, স্যার এখানে যদি ওই যে আপনি একটু আগে রেখেছিলেন 2 পাই, আর এটা যদি 0 এভাবে করতাম তাহলে কি হতো স্যার, এখানে এটা এরকমভাবে রাখতাম, এবং এটা হচ্ছে কত 0 ডিগ্রি এখানে রাখতাম, এবং তাহলে এর পরের লাইনটা কি হতো বলো তো, এর পরের লাইনটা কি হতো আমারে বলো তোমরা, এই জায়গায় হচ্ছিল এটা 2 পাই থাকতো, যদি এগুলো রেখে দেই আর কি, একই আনসার, সব কিছু একই, সব ওইবার কি করেছি যে এই 2 পাই আর 0টাকে মুছে দিয়ে লাস্টে ফাইনালি এসে কি মান বসাইছি। এবার এটার ক্ষেত্রে দেখো বা ইন্টু হচ্ছিল কত, এই যে আপার লিমিট যেটা এটা মান ডিরেক্ট বসাই দিব 2 পাই, মাইনাস লোয়ার লিমিট যেটা ওটা ডিরেক্ট বসাই দিব, এই যে দেখো টাউ ইন্টু 2 পাই, দেন এটাও আনসার কত আসবে বলো তো, 50.27 জুল, এটাই আসবে আনসার। যেভাবে করো, এটা কোনো জটিল কোনো ইন্টিগ্রেশন না, তোমরা এটা খুব সহজে পারার কথা, ঠিক আছে। এবার চলো ও নাম্বারে যাই। এবার চলে আসো ও নাম্বার সলভ করি। ও নাম্বার সলভিং এর ক্ষেত্রে আবার একটা গন্ডগোল আছে ও নাম্বারে। প্রথম পার্টে তেমন কোনো গন্ডগোল নাই, প্রথম পার্টটা তাহলে আমরা সলভ করি, তারপর হচ্ছে দ্বিতীয় পার্টে গন্ডগোল আছে, সেই দ্বিতীয় পার্টের কি গন্ডগোল সেটা আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। এখন কিন্তু খুব ভালো করে এটা খেয়াল করতে হবে। এখন আমি আমার মতো করে যেটা শুদ্ধ মনে হয় বা যেটা কারেক্ট মনে হয় এটা বলবো, প্রথম পার্টটা আগে করে ফেলি, প্রথম পার্টে কোনো ঝামেলা নেই। তাহলে প্রথম পার্টে হচ্ছে কি দেখো, হেলানো তল এটা, তাহলে এই কোণ তো আমরা কি জেনে গেছি কত 36.37 ডিগ্রি বা কত আসছে, আমার তো ভুলে গেলাম কত যেন, একটু আমার এটা না মোছা উচিত ছিল ওই জিনিসগুলো, আল্লাহ কেন মুছলাম বলো তো। সাইন ইনভার্স হচ্ছে কত 3/5, এটা 36.87, 36 কত 87 ডিগ্রি, আচ্ছা এটা। আর এটা ছিল কত ওভারঅল, এটা 5 মিটার ছিল, এটা কত ছিল 3 মিটার ছিল। এখন আমাদের বস্তুটার ক্ষেত্রে বলছে কি জানো, এইখানে যে এই বস্তুটা ছিল বা হচ্ছিল ইয়াটা, আমাদের যে কাঠের গুঁড়িটা ছিল, কাঠের গুঁড়ি এটা অবশ্যই নিরেট ছিল, কাঠের গুঁড়ি তো কাঠের গুঁড়ি নিরেট, তো ওকে বলছে হচ্ছিল টেনে টেনে না নিয়ে কি করে বলো তো, এই তল বরাবর টেনে না নিয়ে এদিক থেকে যদি এই তলটার সাথে, এই যে তলটা আছে এই তলের সাথে কত করে, এটার উপর কত করে 30 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে 30, আমি যদি ভুল না করি কত 30 ডিগ্রি কোণে, ইয়েস 30 ডিগ্রি কোণ করে এই তলের সাথে 30, কেন অনেকে বলতে পারে স্যার এদিকে কেন নিয়ে কোণটা, তলের সাথে 30 ডিগ্রি কোণ করে ঠেলে ঠেলে উপরে উঠাচ্ছি এবার, ঠিক আছে। ঠেলে ঠেলে যখন উপরে উঠাবো তখন একটু চিন্তা করো, এক্ষেত্রে ওর তো নর্মালি আগে কি ছিল, এদিকে হচ্ছে এমজি ছিল, তাহলে এটা ছিল থিটা, তাহলে এই বরাবর এদিকে ভিতর দিকে ছিল এমজি কি কস থিটা, কারণ হচ্ছে এটা হচ্ছে থিটা। এবার আসেন স্যার আরেকটা ছিল এদিকে কি, এইদিকে নিচে বরাবর কে নিচে দিয়ে কে কার্যকর ছিল বলো তো, এই যে এটার এমজির আরেকটা উপাংশ ছিল এমজি সাইন থিটা, এইগুলো নিয়ে কারো দ্বিমত নাই। নতুন এখন কি হয়েছে বলেন তো স্যার, উপরের দিকে আর বলটা নাই, এখন এইটাই হচ্ছে সেই প্রয়োগকৃত বল, এটাই হচ্ছে তোমার সেই প্রয়োগকৃত বল, এবং এটার মান বের করতে হবে এটা কত। তো এটা কত, এটাকে আমি F1 ধরি, কেন F1 ধরি,
এটা বলছে ওরা যে কি প্রথমে হচ্ছে আমাদের এই প্রয়োগকৃত কত বলে ঠেলতে হবে সেটা জানতে চাইছিল, দেন হচ্ছে হলো পরে যে আবার টানা ঠেলার একটা কম্পারিজন করতে বলছিল, সেখানে দুইটা বল লাগবে, তাই এটাকে আমি কি F1 দিয়ে ডিফাইন করলাম। এটা যখন তুমি এদিকে বল প্রয়োগ করবে একটা কথা খেয়াল করো, এই বলটার কয়টা দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে হলো যেহেতু তুমি ঠেলতেছো, ঠেললে একটা উপাংশ ভিতরে দিয়ে কাজ করবে আর একটা উপাংশ কোন দিকে কাজ করবে, অনুভূমিক বরাবর উপরে দিয়ে কাজ করবে। তুমি বলো কিভাবে এটা স্যার, এই জিনিসটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করে দাও, তাহলে এই বলটা F বলটা যদি এদিকে বর্ধিত করে দাও F1 বলটাকে, তাহলে দেখবে এটা 30 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি বলো তো 30 ডিগ্রি। তাহলে এই F1 বলটা যদি এটার উপর 30 ডিগ্রি বলে কাজ করে, তাহলে এদিকে F1 cos 30 ডিগ্রি এটা কাজ করবে উপরের দিকে, কারণ এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি ধরলে ভূমি বরাবর হচ্ছে কি cosটা কাজ করবে। আর এই যে এই তলের সাথে কিন্তু এটা লম্ব বরাবর, এটা লম্ব, তাইলে এই যে F1 এর আরেকটা উপাংশ এই লম্ব বরাবর দিয়ে কাজ করবে, তাহলে এদিকে আরেকটা উপাংশ কত F1 sin, F1 কত sin 30 ডিগ্রি, কত এটা sin 30 ডিগ্রি উপরের দিকে। আবারও বলছি এটার ক্ষেত্রে কেন cos, এটার ক্ষেত্রে cos হচ্ছে হলো কি এই যে থিটা ছিল হচ্ছে হলো কি, এই যে থিটা হচ্ছে হলো এটার সাথে, তাহলে এটার সাথে হলে এই বরাবর তো cos থিটা mg cos থিটা। এবার দেখো এই যে F1 কাজ করছে এদিকে, তল হচ্ছে এদিকে, তাহলে থিটা হচ্ছে এটার সাথে, তাহলে এদিকে এই জন্য F cos 30 ডিগ্রি। ওকে, এবার বলছে কত বল কি করতে, কত বলে তোমাদেরকে কাজ করতে হবে। এবার একটু কথা বুঝো, কত বল প্রয়োগ করতে হবে। তো এখানে বস্তুটা ধরে নিতে হবে, আমরা এখানে ধরে নিচ্ছি বস্তুটি সমবেগে ওঠে, আগেই ধরে নিচ্ছি, ধরি বল প্রয়োগে, ধরি F1 বল প্রয়োগে সমত্বরণে আর ধরতেছি না, বল প্রয়োগে বস্তুটি সমবেগে উপরে উঠছে, এটা ধরেই আমরা এখানে F1 এর মানটা বের করব। সমত্বরণে ধরলে আরো জটিল কমপ্লিকেটেড হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা F1 এটা দেখো একটু তোমরা খেয়াল করো, সমবেগে উঠছে এটা ধরি, যদি আমরা এই জায়গায় এখন বলের সাম্য যেই কি মোট বল সূত্রটা আছে, নিট বলের পরিমাণ শূন্য হয় সমবেগে উঠলে, সেক্ষেত্রে ওইটা অ্যাপ্লাই করব। আরও কিছু একটু ব্যাপার একটু ক্লিয়ার করি, এখানে আমাদের ঘর্ষণ বলটা কত, এটা একটু ব্যাপার আছে। দেখো এখানে এই জিনিস, এখানে আমরা জানি ঘর্ষণ বল হচ্ছে হলো কি এখানে ঘর্ষণ বল একটা কাজ করবে কিনা, দেখো এই বলটা এদিকে, এই বলটা কিন্তু উপরের দিকে কাজ করছে, এটা উপরের দিকে কাজ করছে, mg sin থিটা এটা এদিকে কাজ করছে। তো এখানে আরেকটা বল আছে না ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা তো অবশ্যই বস্তুটা উপরে উঠলে গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, এদিকে কাজ করবে কে F কে, আমি এগুলো ভিতরে দেখাইছি, তোমরা বাইরে দেখাতে পারো F কে, তাহলে mg sin থিটা আর F কে দুটো নিচে দিয়ে কাজ করবে, F1 cos 30 ডিগ্রি এটা উপরের দিকে কাজ করবে। এখন আমাদের ঘর্ষণ বল কি আগের মতো থাকবে, আমরা জানি কি ঘর্ষণ বল ইকুয়াল টু, আমরা জানি ঘর্ষণ বল এখানে ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল হচ্ছে হলো ঘর্ষণ বল F কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইনটু হচ্ছে প্রতিক্রিয়া বল আর, এখানে প্রতিক্রিয়া বল কত হবে, এখানে আর আগের বার ছিল শুধুমাত্র mg cos থিটা, কিন্তু এখানে কি mg cos থিটা শুধু এবার না, এখানে F1 এর একটা অংশ কিন্তু ভিতরে দিয়ে কাজ করছে, ওইটাও কিন্তু প্রতিক্রিয়া বল দিবে, তাহলে এটা হচ্ছে কত এই দুইটার সমষ্টি, তাহলে সেটা কত F1 sin 30 ডিগ্রি। দেখো তুমি বলো এটার মান বসানো নাই কেন, বসাইতে পারি, বসাবো অবশ্যই। তো আমরা প্রতিক্রিয়া বল পাইলাম, সুতরাং F কে কত বলো তো, সুতরাং F কে হচ্ছে হলো কত mg cos থিটা প্লাস হচ্ছে F1 sin 30 ডিগ্রি, এটা ইনটু হচ্ছে হলো কত মিউ কে মানে হচ্ছে হলো মিউ কে 0.2, যেটা আমরা জানি, তারপর মান বসালাম না, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দেখো তো আমরা বস্তুটা সমবেগে উপরে ওঠার ক্ষেত্রে নিচের দিকের বলগুলোর সমষ্টি উপরের দিকে বলগুলোর সমষ্টির সমান হবে। আচ্ছা চলো, আমার এখানে হচ্ছে হলো কি এই ভিডিওটা হচ্ছে হলো একটু হঠাৎ করে কি আমি এটা এই অঙ্কটা অনেকটুকু করে ফেলছিলাম, করে ফেলার পর দেখি যে একটা জায়গায় হচ্ছে হলো কি ক্যালকুলেশনে ছোট একটা ভুল হয়ে গেছে, এবং আবার পুরো এখন আবার নতুন করে তোমাদেরকে এই অংশটা থেকে শুরু করতে হচ্ছে। আমি অনেকটুকু করে ফেলছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখবা না, বাট আমি হচ্ছে করে ফেলছিলাম, বাট একটা জায়গায় ক্যালকুলেশন একটু কি বাদ দিয়ে ফেলছি। তো এই যে মিউকেটা এই যে এটা আছে না, এটা গুণ না করে আমি চলে গেছিলাম, তো এইটুকু থেকে আবার শুরু করছি। তোমরা হয়তো ভাববা যে কি স্যারেরও ভুল হয়, ইয়েস স্যারেরও অনেক ভুল হয়। এবার আবার এই জায়গাটাতে একটু সুন্দর করে লিখে রেখেছি যে ধরি F1 বল তলের সাথে 30 ডিগ্রি কোণে প্রয়োগ করে ঠেলায় বস্তুটি সমবেগে উপরে উঠছিল, এই কথাটাকে একটু সুন্দর করে লিখলাম। এখানে F কে ইকুয়াল টু কত বলো তো, F কে ইকুয়াল টু যে তলের প্রতিক্রিয়া বল ইনটু হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করে আর হবে কোনটা, এই দুইটার যোগফলের সমান, এবং সেটা এই আর, এবং হচ্ছে F কে তাহলে এটা হবে, এবং এখানে আমি এটাকে একটু গুণ করে নিই mg cos থিটা
তারপর মিউকে প্লাস হচ্ছে F1 sin 30 মিউকে, এটা এখানে গুণ করে নিয়ে নাইলে হচ্ছে হলো কি আগের বার গুণ না করাতে আমি ক্যালকুলেশনে এটা এক জায়গায় ছোট্ট করে বাদ দিয়ে দিছি, আনসার ভুং ভাং চলে আসে। ঠিক আছে, এবার চলে আসো, এইবার এখন দিয়ে লিখো। দেখো যেহেতু বস্তু সমবেগে উঠছে তার কোনো ত্বরণ নাই, তার মানে তার উপর কার্যকর কোনো বল নাই, নিট বল শূন্য এখানে। হ্যাঁ, তাহলে উপরের দিকে বলগুলা এবং নিচের দিকে বলগুলার কি বীজগাণিতিক সমষ্টিটা কি হবে বলো তো? বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য, অর্থাৎ উপরের দিকের বলগুলো এবং নিচের দিকের বলগুলো সমান হবে। উপরের দিকের বলগুলোর সমষ্টি এবং নিচের দিকের বলগুলোর সমষ্টি, অর্থাৎ এরকম যে উপরের দিকে একমাত্র বল কাজ করছে কি F1 cos 30 ডিগ্রি কাজ করছে, নিচের দিকে কাজ করছে কি mg sin থিটা, আর কে কাজ করছে বলো তো? আরটা কাজ করছে F কে। এগুলো এই সমষ্টিটা শূন্য, কারণ হচ্ছে বল যেহেতু ভেক্টর রাশি, তাহলে এগুলো উপরের দিকে একটা প্লাস হলে নিচের দিকেরগুলো মাইনাস, আলটিমেটলি এটাই তো হবে, তাই না? তো এগুলো নিয়ে অনেক আলোচনা আছে আমার চ্যানেলে, বিভিন্ন হেলানো তোলের ম্যাথ এবং হচ্ছে তোমাদের বেচ বা হচ্ছে এইচএসসি 22 বেচের বিভিন্ন কোশ্চেনগুলোতে এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, আর আশা করি বিস্তারিত আলোচনা করতে হবে না। এবার আসো, কেন এটা সমবেগে হইলে তো এই যে এটা হচ্ছে বেসিক্যালি হওয়ার কথা ছিল এম এ, কিন্তু ত্বরণ তো শূন্য সমবেগের ক্ষেত্রে, এই জন্য এটা পুরোটা শূন্য হয়ে গেছে, বুঝছো? আর ঘর্ষণ গুণাঙ্ক এখানে এটা তখন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হয়, ঠিক আছে, সমবেগে ওঠার ক্ষেত্রে। এবার যদি আমরা মানগুলো বসাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি F1 বের করা, মানে কত বল প্রয়োগ করে আমি এটাকে ঠেলছি সেটা বের করা, ঠিক আছে? আগে দেখো F1 cos 30 ডিগ্রি, আগে মানগুলো বসিয়ে দেই, mg sin 30 ডিগ্রি, তারপরে এটা যখন এখানে বসাই দিব এই যে জায়গায় f কেটা এখান থেকে এখানে বসাচ্ছি, তাহলে আসবে মাইনাস mg cos থিটা f কে সরি মিউ কে, প্লাস হচ্ছে প্লাস তো মাইনাস হয়ে যাবে এখন, মাইনাস F1 sin 30 ডিগ্রি মিউকে ইকুয়াল টু কত? 0। দেখো আমাদের F1 বের করতে হবে তো, তাইলে এটাকে আর হচ্ছে এটাকে এক পাশে রেখে এগুলাকে অপর পাশে নিয়ে যাই, তাহলে বা F1 cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলো তো? F1 sin 30 ডিগ্রি মিউকে, হ্যাঁ, ইন্টু এটা মিউকে, ইন্টু এটা অবশ্যই ইন্টু এটা গুণ অবস্থায় মিউকে, আর এই পাশে চলে গেলে এটা হচ্ছে mg sin থিটা প্লাস হচ্ছে কত বলো তো? প্লাস mg cos থিটা ইন্টু মিউকে। দেখি ঠিক আছে কিনা, এটার সাথে গুণ, মিউকেটা এটার সাথে গুণ, তো এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে দ্যাটস ফাইন, সব কিছু ঠিক আছে। এবার উপর থেকে করে আসি। হ্যাঁ, আমার ভিডিও সবসময় একটু লম্বা হয়, তোমরা একটু কষ্ট করে লম্বা ভিডিও দেখতে হবে। F1 তাহলে এটা কমন নিলে cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো মিউকে ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি, এটা হচ্ছে এই পাশটা। এবার অপর পাশটার ক্ষেত্রে দেখো তো mg কমন নেওয়া যায় না, mg কমন নিলে আসে হচ্ছে হলো কি sin থিটা প্লাস হলো কি মিউকে ইন্টু হচ্ছে হলো কি cos থিটা। দেখি এই যে এবার, সুতরাং F1 আমাদেরকে বের করতে হবে। F1 ইকুয়াল টু কি দাঁড়ায় দেখো তো? mg sin থিটা প্লাস হচ্ছে হলো কি থিটার মানটা আমরা বসাচ্ছি না এখনো, থিটার মান লাস্টে গিয়ে বসাবো, মিউকে ইন্টু হচ্ছে হলো cos থিটা। দেখি এটা কত? থিটা 30 না, থিটা নিচে ডিভাইড বাই হচ্ছে এইটা নিচে চলে যাবে, cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে মিউকে ইন্টু হচ্ছে sin 30 ডিগ্রি। দেখি এবার আমাদের আনসারটা কত আসে, আমরা ক্যালকুলেটরে বসিয়ে করতে পারি। তার আগে তোমাদেরকে আমি একবার মান বসাই দেখাই। এটা হচ্ছে 20, আবারও বলছি 9.78। আল্লাহ, আমি বিভিন্ন অঙ্কে মনে হয় হচ্ছে কি 9.8 বসে অঙ্কটা করে ফেলছি নাকি কোনো জায়গায়। দেখো তো তোমরা কোথাও যদি আমি কি এটা হচ্ছে কি 9.78 এর জায়গায় যদি 9.8 বসিয়ে করি, তাহলে আনসারটা একটু হেরফের আসবে, ঠিক আছে? তোমরা এটা 9.78 বসাবে, এটা এখানে কিন্তু বলেছে 9.78 বসাতে। সাইন থিটা কত বলো তো? থিটা হচ্ছে 36.87 ডিগ্রি, প্লাস হচ্ছে হলো মিউকে হচ্ছে 0.2 ইন্টু হচ্ছে কস কত 36.87 ডিগ্রি। আমি এটা ভেঙে করবো, আমার ক্যালকুলেটরটা অন্যটা কোথায় জানো? cos 30, এটা হচ্ছে cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো 0.2 ইন্টু হচ্ছে হলো কত সাইন 30 ডিগ্রি। তাহলে এবার এগুলো মান যদি বসে আমরা ক্যালকুলেটরে কত আসে একটু দেখি, ঠিক আছে? cos হচ্ছে হলো 36.87 ইন্টু হচ্ছে হলো কত, আচ্ছা এটা ইন্টু হচ্ছে 0.2 প্লাস হচ্ছে হলো সাইন 36.87, হ্যাঁ, ইন্টু হচ্ছে হলো 9.78 ইন্টু হচ্ছে 20 ভাগ হচ্ছে হলো 148. আমার মতে আমার ক্যালকুলেটরের অনুযায়ী এটা আসছে 148.65 ডিভাইড বাই নিচে কস কত ওইটা আসে কত সাইন 30 ইন্টু হচ্ছে 0.2 বিয়োগ হচ্ছে হলো cos 30 বিয়োগ, তোমরা বুঝবে না আমার মতো করে, এটা আমি দিচ্ছি আমার মতো করে 66, হ্যাঁ,
তাহলে এবার যদি এটা আমি বসাই তাহলে 148.65 ভাগ হচ্ছে হলো 0.766 এবং এটা আমার আনসার চলে আসলো 194.06 নিউটন। তাহলে এই বস্তুটাকে যখন 30 ডিগ্রি কোণ করে নিচের দিক থেকে বল প্রয়োগ করে উপরে উঠাবো, সেক্ষেত্রে হচ্ছে হলো আমার কত বল প্রয়োগ করতে হবে বলো তো? 194.06 নিউটন বল প্রয়োগ করতে হবে। এবার আসেন স্যার, এরপরেই যত ঝামেলা স্যার, এরপরে এটা কিন্তু প্রথম পার্ট শেষ, এর প্রথম পার্ট, এটা কিন্তু কোনো ঝামেলা নাই স্যার। এখানে কথা বুঝতে পারছো? এখানে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। মেইন ঝামেলাটা কোথায়? এরপরে এই পার্টি বলেছে এভাবে উপরে উঠানো, মানে এভাবে টানা এবং ঠেলে উপরে উঠানোর ক্ষেত্রে কোন ক্ষেত্রে সহজ হবে? এভাবে বলতে এবার কোন ভাবে ভাই? এভাবে বলতে কি এই যে 30 ডিগ্রি কোণের নিচের থেকে বল প্রয়োগ করছো না, তলের সাথে 30 ডিগ্রি বল প্রয়োগ করে উঠাইছো, তার মানে কি 30 ডিগ্রি কোণে টেনে উঠানো, না কি হচ্ছে হলো কি ওই যে আমরা উদ্দীপকে যেভাবে টেনে উঠাচ্ছি এভাবের কথা বলছে? এভাবে বলতে কোন ভাবে? উদ্দীপকে যেভাবে উঠেছি। এখন অনেকে বলবে স্যার হচ্ছে হলো কি, যেহেতু এটা ও নাম্বার আনসার, ও নাম্বার 30 ডিগ্রিতে ঠেলতে বলছে, তাহলে 30 ডিগ্রিতে টানা। আবার অনেকে বলতে পারে স্যার ও নাম্বারের প্রথম পার্টে স্পেসিফিক্যালি বলছে হচ্ছে হলো কি 30 ডিগ্রি কোণে কি ঠেলা, এবং হচ্ছে হলো কি পরের পার্টে বলছে এভাবে ঠেলা এবং টানার ক্ষেত্রে টানাটা, তাহলে উদ্দীপকটা হবে মনে হয়। এটা একটা কনসেপ্ট। আবার নাম্বার কোশ্চেন তোমাকে কি বলতেছে? নাম্বার কোশ্চেন বলতেছে 30 ডিগ্রি কোণে ঠেলা এবং হেলানো, এই যে তল বরাবর টানা। তো আমার উদ্দীপক এবং সব কিছু দেখে, বিবেচনা দেখে মনে হচ্ছে, এবং নাম্বার কোশ্চেনের প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে হলো যে আসলে 30 ডিগ্রি কোণে ঠেলা এবং তল বরাবর এফ বল প্রয়োগ করে টানা, এই দুইটার মধ্যে কম্পারিজন করতে বলছে আমাকে। আমার মনে হচ্ছে, আমি এটা ধরে নিচ্ছি। কেউ যদি বলো যে স্যার 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে ঠেলা এবং 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে টানার কথা বলছে, তাহলে সেভাবে তুমি করতে পারো। আগের চেয়ে 30 ডিগ্রি কোণ করে যদি তুমি টানাটা ধরো, সেটার কথা বলি। তো আমি সবসময় বলি তোমরা এইসব সমাধানের ক্ষেত্রে তোমাদের কলেজের স্যারের বুঝটাকে বুঝ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ওইটাকে তুমি কি করো, প্রায়োরিটি দাও। স্যার যেভাবে বুঝেন বা যেভাবে উত্তর করতে বলেন ওইটাই করো। আমার কাছে মনে হচ্ছে যে উদ্দীপকের যেই টানাটা আছে তল বরাবর, ওই টানটাকে এখানে হিসাব করতে বলছে, আর 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ ইন্ডিভিজুয়ালি এখানে আলাদা আলাদা। নম্বর কোশ্চেনের প্রথম পার্টে শুধু 30 ডিগ্রি বল প্রয়োগ করে ঠেলার কথাই বলছে, আবার বলছে হচ্ছে কি এভাবে। এখন এটা নিয়ে কনফিউশন লেগে গেল, মনে হয়তো 30 ডিগ্রি কোণ করে কি ঠেলাটা হতে পারে। যাক, ওইটাও বলে দেই, যদি কি 30 ডিগ্রি কোণ করে টানার কথা বলে তুমি ওইটাকে ধরে আনসার করো, তাহলে কি হবে? এইদিকে হবে তোমার কি F2টা। এবার আসো ওইটা করবো। আমরা F1 তো পেয়ে গেছি। F1 কত পাইছি বলো তো? মানে যদি 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করে বস্তুটাকে আমরা সমবেগে উঠাতে চাই 194.06 নিউটন। এবার 30 ডিগ্রি কোণ করে যদি তুমি টানি উঠাইতে চাও, তাহলে জিনিসটা হবে এগুলো সব ভুলে যাও। এটা তোমার তখন এই বরাবর, তখন দেখো এটা কি হবে বলো তো? F2 এবং এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে টেনে উঠেছে, তখন এই টান নাই। টানার ক্ষেত্রে দেখো, কথা বোঝো। আগে আমি বলতেছি 30 ডিগ্রি কোণে টেনে তুললে কেমন হবে উত্তরটা। সেক্ষেত্রে দেখো এই যে ওজনের উপাংশ একটা দিকে কাজ করবে, একটা এদিকে কাজ করবে, ঠিক আছে? এটা এফ কে এদিকে, যেহেতু ওর উপরেই উঠাচ্ছ টেনে হোক, তো এফ কে নিচে দিয়ে কাজ করবে, আর এটা নাই এখন টানার ক্ষেত্রে। তাহলে এখন দেখো F2 তে যখন তুমি তাকে টানবা, এই বরাবর হচ্ছে হলো কে কাজ করবে বলো তো? F2 cos 30 ডিগ্রি কাজ করবে। আর উপরের দিকে এদিকে কাজ করবে হচ্ছে হলো এই F2 এর উপাংশ, এদিকে হচ্ছে F2 sin 30 ডিগ্রি। কত? F2 sin 30 ডিগ্রি। তাহলে এই তলের উপর মোট বল কাজ করবে কত? তলের উপর কাজ করবে এটা মাইনাস এটা, আর প্রতিক্রিয়া বলই হবে এটা। প্রতিক্রিয়া বল হবে কোনটা বলো তো? mg cos থিটা মাইনাস হচ্ছে হলো mg নয়, F2 sin 30। এটা হচ্ছে হলো কি তলের প্রতিক্রিয়া বল। তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে শুধুমাত্র একটু পার্থক্য আসবে। এই যে এখানে ঘর্ষণ বলের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলেন তো? ঘর্ষণ বল আমি যেখানে আগের বার দিছি, ঘর্ষণ বল যেটা খেয়াল করো, জাস্ট তোমরা একইভাবে ক্যালকুলেশন করবা, সূত্র সবকিছু একই, ক্যালকুলেশন করলে তোমাদের কি হবে বলো তো? এখানে ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইকুয়াল টু হচ্ছে হলো কি মিউ কে আর। তাইলে আর কত এবার? ওইটা মাইনাস, আগের বার ছিল দুইটা প্লাস ছিল, এবার হচ্ছে কি মাইনাস। তাহলে মিউ কে হচ্ছে হলো মিউ কে বসাই দিবা, তারপর হচ্ছে এটা কি mg cos থিটা মাইনাস হচ্ছে হলো কি এটা হচ্ছে কি এফ কে cos থিটা F2 sin এই একটু ভুল হয়েছে, এটা sin 30 থিটা না, এটা 30 যেই কোনো তুমি টানতেছো এটা 30। এই এরপর এগুলোকে গুণ করে দাও, তারপর সুতরাং আবার দিয়ে কি করবা বলো তো? আবার সেম তোমার উপরের দিকে বল আর নিচের দিকের বলগুলোর সমষ্টি শূন্য, এটা ইকুয়াল টু বা হচ্ছে হলো কি এটা মাইনাস এটা F2 cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো কত?
এফ কে মাইনাস হচ্ছে এম জি সাইন 30° ইকুয়াল টু 0। এই এফ কেটা তুমি এখান থেকে বসাও, এটা অবশ্যই এগুলোর সাথে গুণ করে দিও, গুণ করে দিয়ে তারপর এখান থেকে বসাই, তারপর এফ টু কমন নিয়ে আগেরটার মতো পুরো এফ টু সলভ করে ফেলো, হয়ে যাবে। হবে কি হবে না? হবে। এটাই হচ্ছিল তোমার এখানে মূল প্রতিপাদ্য বিষয়। আর যদি কেউ বলো যে না স্যার, তোমাদের আবারও বলছি আমি এককভাবে সিদ্ধান্ত দিচ্ছি না, ঠিক আছে, আমার কাছে তারপর মনে হয় যে তল বরাবর টানার কথাই বলছে, তো আমি দ্বিতীয়টাকে প্রেফার করি, প্রথমটা করলেও হবে। প্রথমটা যদি তোমাদের স্যাররা বলে, এটা হচ্ছে আসলে স্যার খাতা কাটবেন যিনি, তার বুঝের উপর, তো উনি কোন বুঝটা ধরতেছেন, মানে কোন এভাবে বলতে কোন ভাবেটাকে উনি প্রেফার করতেছেন। আমি যেমন হচ্ছিল কি, আমার কাছে দুইটাই গ্রহণযোগ্য মনে হয়। আবার কি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে কি 30° কোণ করে বল প্রয়োগ করছে, আর এই তল বরাবর যেটা টানছে ওইটার কথা বলছে। তো আমি তল বরাবরটা করে দেখাই। হ্যাঁ, তোমরা কেউ যদি অলরেডি কেউ যদি বলে যে 30° কোণে বল প্রয়োগ করছে, ওইটা 30° কোণে টানছে, তাহলে তো উত্তর তোমার অলরেডি এখন কম্পেয়ার শেষ। এখান থেকে F2 বের করছো, তারপর F1 আর F2 এর মধ্যে কম্পেয়ার করলা, তারপর যেটা বেশি ওইটা, যেটা সহজ, যেটা কম হবে বলের মান সেটাই কি সহজ, আর যেটা বলের মান বেশি সেটা কঠিন হবে। ঠিক আছে? তো স্যার আমি ওইটাকে প্রেফার করি না, আমি কোনটাকে প্রেফার করি বলেন তো? আমি প্রেফার করি হলো, আমি মনে করেছি এটাকে ওই যে রশি দিয়ে তল বরাবর টেনে নিয়ে গেছে না, ওইটাই বলছে 30° কোণের সাথে ওই হচ্ছিল 30° কোণের ঠেলার সাথে এই যে তল বরাবর টেনে নিয়ে যাও, এই দুইটার মধ্যে কোনটা সহজ এটা কম্পেয়ার করতে বলছে। এইভাবে বলতে আমার মতে এটাই হচ্ছিল। তাহলে আমার মতে আবার চিত্রটা হবে কোনটা? এবার আসেন আমার এক্ষেত্রে চিন্তা করেন তো, এদিকে তাহলে কিভাবে এদিকে F2 বলে টেনে নিয়ে যাচ্ছি। তাহলে মনে করি ধরি, এর লিখতে হবে, তো ধরি F2 বলে তলের সাথে বা তল বরাবর, F2 বলে তল বরাবর বস্তুটিকে সমবেগে কি করা হচ্ছে? সমবেগে উঠানো হলো বা উঠানো হলো। এবার দিলাম, যেহেতু ধরি বলছি হলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন তো? সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল শুধু এটা সমান, কিন্তু যেহেতু কোনো কি এই F বলার আর কোনো উপাংশ নেই, পুরোটা তো এই তল বরাবর, তাইলে এখানে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর কত বলেন তো? mg cos থিটা। এবার তাহলে ঘর্ষণ বল তো দিয়ে কাজ করবে, mg sin থিটা দিয়ে কাজ করবে। তাহলে এখানে কি আর কত বলেন তো? আর হচ্ছে mg cos থিটা। f কে কত বলেন তো? f কে শুধু হচ্ছে r ইনটু হচ্ছে কি মিউ কে, তাহলে হচ্ছে কি mg cos থিটা ইনটু হচ্ছে কি cos থিটা ইনটু মিউ কে। ঠিক আছে কি নাই বলেন, আপনারা বলেন। ঠিক আছে, এইবার আসেন এখন দিয়ে যেহেতু সমবেগে উঠাচ্ছে, তাহলে হচ্ছে কি ত্বরণ নাই, ত্বরণ শূন্য, তাহলে উপরের দিকে বল হচ্ছে F2 উঠাচ্ছে এটা, তাহলে হচ্ছে কি নিচের দিকে হচ্ছে কি Fk মাইনাস হচ্ছে কি mg sin থিটা ইকুয়াল টু কত হবে বলেন তো? শূন্য। তাহলে বা দিয়ে F2 ইকুয়াল টু বের করে ফেলবো এখান থেকে, Fk প্লাস হচ্ছে কি mg sin থিটা। দেখেন তুমি কোনটাকে প্রেফার করতেছো, 30° হচ্ছে, দেখো তুমি কোনটাকে প্রেফার করতেছো ওইটার উপর এটার আনসারটা ভেরি করবে কিন্তু। ঠিক আছে, তুমি 30° কোণে টানতেছো ওইটা ধরলে কিন্তু আনসার আরেক রকম আসে, সেটা অলরেডি তোমাকে কিভাবে বের করতে আমি বলে দিয়েছি। তাহলে এটা এবার জায়গায় মান বসাই দাও, mg এই যে Fk এর মান কত বলো তো? ওই যে উপরে লিখছি তো, mg cos থিটা মিউ কে প্লাস হচ্ছে mg sin থিটা। স্যারের জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা, স্যার অসুস্থ, এই জন্য যে আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আর তোমাদেরকে যেন আরও কিছুদিন পড়াতে পারে, আল্লাহ যেন হায়াত আরও কিছুদিন রাখেন। তবে আল্লাহ তাআলা যেদিন চাইবেন ওই দিনই মৃত্যুবরণ করতে হবে, এটা আসলে আমাদের কোনো হাত নেই। তারপর তোমরা দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাকে কি নেক মৃত্যু দান করেন এবং ইমানের সহিত মৃত্যু দান করেন। 20 ইন্টু হচ্ছে 9.78, হ্যাঁ এটা হচ্ছে cos কত? cos 36.87 ইন্টু হচ্ছে 0.2 প্লাস হচ্ছে সাইন 36 কত হচ্ছিল 87°। তো এটা যদি আমরা এখান থেকে বসাই দেখি ক্যালকুলেটরে এটা কত আসে। কোথাও ভুল হলে কখনো স্যারকে গালিগালাজ করবা না, স্যার এটা খুব অপছন্দ করি, ভুল স্যারের হয়ে যায়। আমি বিভিন্ন ভিডিওতে বলি এটা যে স্যার আমারও ভুল হতে পারে, ভুল হলে শুধরে দিবা, কিন্তু কেউ উল্টাপাল্টা কথা বলবা না, গালিগালাজ করবা না। ধৈর্যের সাথে পড়াশোনা, আলোচনার বিষয়, ডিসকাসের বিষয় আমরা ডিসকাস করব, ভুল হলে শুধরে নিব, ভুল হলে স্বীকার করতে সমস্যা তো নেই, কোথাও ভুল হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। এই যে দেখো F2 মান আসলো কত বলো তো? 148.65 নিউটন। তো আমি বলবো এক্ষেত্রে হচ্ছে কি তলের সাথে 30° কোণ করে ঠেলার ক্ষেত্রে প্রয়োজনীয় বল হচ্ছে, সমবেগে বস্তুটিকে উঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় বল হচ্ছে 194.09 নিউটন, আর তল বরাবর
বল প্রয়োগ করে বস্তুটিকে সমবেগে উঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় বল হচ্ছে 148.65 নিউটন। তাই এক্ষেত্রে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে ঠেলে উঠানোর চেয়ে তল বরাবর বল প্রয়োগ করে টেনে উঠানোটা তুলনামূলক সহজ। কথা ক্লিয়ার? আবার এটা যদি আবারও বলছি, এই অ্যান্সারটা টেনে উঠানোটাই সবসময় কি আসবে বলো তো? টেনে উঠানোটাই কম আসবে। তবে একটা জিনিস মনে রাখবা স্যার, সেক্ষেত্রে কি বলো তো, তুমি যখন 30 ডিগ্রি কোণে টানবা তখন এটার আনসারটা একটু ভিন্ন রকম আসবে। সেটা তুমি F2 আগের প্রথম ধাপে আমি তোমাকে কীভাবে বের করতে হবে সেটা বলে দিয়েছি। তো স্যার তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কলেজের স্যার যেভাবে প্রেফার করবেন, যে তল বরাবর নাকি আসলে 30 ডিগ্রি কোণেরটা প্রেফার করতেছেন, ওইটার দিকে তোমরা জোর দিবা। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা কিন্তু হয়ে গেল। এটা হয়ে গেল কত বলেন তো? F2টা আমরা পেলাম হচ্ছে 148.65 নিউটন। এবার তোমাদের একদম লাস্ট 6 নাম্বার কোশ্চেন, সেটা খুব সুন্দর একটা কোশ্চেন। সেটাতে বলেছে যে এই জায়গা থেকে বস্তুগুলোকে এই যে তল বরাবর টেনে উঠানো, এবং প্রথমটাতে বলছে 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করে এই জায়গায় উঠানো, এবং ওই যে তল বরাবর বল প্রয়োগ করে টেনে এখানে উঠানোর পর সাথে সাথে যদি তাদেরকে ছেড়ে দেয়, তাহলে তারা কি উভয় ক্ষেত্রে একই বেগে মাটিতে আঘাত করবে কিনা। মানে খাড়া ছাড়ছে, খাড়া মানে এভাবে নাই, আবার একে অনেকে মনে করবে স্যার এইভাবে বরাবর ছাড়ছে, না এইভাবে না, এখানে নিয়ে এই জায়গায় টপ করে খাড়া ছেড়ে দিয়েছে, ও খাড়া মুক্তভাবে পড়ন্ত বস্তু। এখন কিভাবে পড়ন্ত বস্তু মুক্তভাবে? তো এই জায়গায় নিয়ে গেলে অনেকে বলবে যে স্যার মোট শক্তি তো mgh, এই এইচ হচ্ছে এটা, এই উচ্চতা নিয়ে গেছে, তাহলে ও এই জায়গায় যে mgh বিভব শক্তি সেটা দিয়েই তো এখানে গতি শক্তি হয়ে মাটিকে আঘাত করবে। উভয় ক্ষেত্রে তো স্যার বেগের মান তো একই আসার কথা না। কথা কিন্তু লজিক্যালি এক ধরনের কারেক্ট, বাট আসলে এখানে একটা প্রশ্নে একটা কথা বলেছি, দুইভাবে মানে হচ্ছে 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করে এখানে উঠিয়ে সাথে সাথেই ছেড়ে দিছে। তার মানে এভাবে 30 ডিগ্রি বল প্রয়োগ করে এখানে নিতে যে কাজটা হয়েছিল, ওই কাজটাই তার ভিতর সঞ্চিত শক্তি, ওইটা দিয়ে সে মাটিতে পড়া শুরু করছে। কথা বুঝছো তোমরা? ওইটাই তার বিভব শক্তি। তখন সাথে সাথে বলেই তোমাকে আসলে কি করে দিয়েছে, বলছে যে এই তলে উঠাইতে যে পরিমাণ কাজ হয়েছে ওই কাজটার কথা বলছে। কথা বুঝছো? তো এই তলে উঠাইতে যে পরিমাণ কাজ হয়েছে সেটাই কি বলতো সাথে সাথে ছেড়ে দিছে, তো এই জন্য বলা যাবে না যে কি এই জায়গায় তার সঞ্চিত বিভব শক্তি mgh, ওইটা দিয়ে তখন করা যাবে না। তো এখান থেকে উঠাইতে এখানে যে পরিমাণ কাজ হয়েছে, কাজ করতে হয়েছে, ওইটাই তার মধ্যে বিভব শক্তি সাথে সাথে। ঠিক আছে? কিছুক্ষণ পর যদি হতো তাহলে এই জায়গায় ধরে রাখতাম আমি, ধরো কিছুক্ষণ, তাহলে ওর ভিতর এই mgh পরিমাণ শক্তি হতো। ঠিক আছে? তাহলে আমার কাছে এটা মনে হয় আর কি। তোমরা তারপর তোমাদের স্যারদের সাথে একটু ডিসকাশন করে কোনটা প্রেফার করেন ওইভাবে দেখবা। অনেকে বলবে যে স্যার এই জায়গায় তো যেভাবেই হোক, এই জায়গায় তো mgh, যেভাবেই করো তুমি বলো যে এখানে কি এই জায়গা থেকে যেহেতু আমরা ছাড়ার সময় এই জায়গায় যেহেতু ভূমিতে এই উচ্চতায় আছে, এই জায়গায় mgh, বাট আমি বলবো স্যার কি বলতো এখানে, এখানে যেহেতু বলছে উঠিয়ে সাথে সাথে ছেড়ে দেওয়া, তাহলে উঠাইতে যে কাজটা হয়েছে এই জায়গায় ওইটাই তার হচ্ছে বিভব শক্তি। ওই ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ করে হোক বা তলের সাথে বল প্রয়োগ করে হোক, যেভাবেই হোক উঠানোটাই হচ্ছে তার বিভব। উঠাইতে যে কাজ করতেছে ওটা বিভব শক্তি। সাথে সাথে কিছুক্ষণ পর ধরে রাখলে এরপর বলা যাবে যে কি ভূমি থেকে এই উচ্চতা আছে, তার মধ্যে বিভব শক্তি এটা। কথা বুঝতে পারছো? সাথে সাথে যেহেতু বলছে, তাইলে এখন ওইটা নিয়ে আমরা ওইভাবে কনসেপ্টে কাজ করছি। ঠিক আছে? আমি কোন কনসেপ্ট থেকে কাজ করছি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো খেয়াল রাখবে। তাইলে এখন আমরা যেহেতু দেখো কত 6 নাম্বার, এটা কয় নাম্বার? চ নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলবো বলো তো, এই জায়গা থেকে এই জায়গায় যে কাজ হয়েছে ওই কাজটা দিয়ে, ওই কাজটা ছিল তার বিভব শক্তি, ওইটা দিয়ে সে এখানে কি গতিশক্তি আকারে এখানে পতিত হয়েছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন তো? প্রথম ক্ষেত্রে 1 নাম্বার ওই তোমার 6 নাম্বারের প্রথম ক্ষেত্রে কৃত কাজ ইকুয়াল টু কি হবে বলুন তো? কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি। কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি। তুমি বলো কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি, এখান থেকে যেখান থেকে যেটা কৃত কাজ ওইটাই হচ্ছে বিভব শক্তি। ওই শক্তিটা একসময় কি হিসেবে ওই আচ্ছা কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি বলতে পারি। কি বলতে পারি? বিভব শক্তি। বিভব শক্তি ওইটা আবার যখন এই ভূমিকে আঘাত করবে তখন তার কি গতিশক্তি, পুরো বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট করবে। আবারও বলছি এটা সাথে সাথে ধরায় এই কারণে এভাবে করছি। তাহলে সুতরাং এখান থেকে কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ইকুয়াল টু কি এফএস প্রথম ক্ষেত্রে মানে 30 ডিগ্রি বল প্রয়োগ করার ক্ষেত্রে। তাহলে এটা F1 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটা কত পাইছি? F1 140। এখান থেকে এই জায়গায় যাওয়া S কত বলো তো? 5 মিটার। তাহলে S ও আমরা জানি S 5 মিটার উভয় ক্ষেত্রে। গতিশক্তি হাফ mv1 স্কয়ার। ঠিক আছে কি নাই? ঠিক আছে না? এই বস্তুটা যখন এখানে ভূমিকে আঘাত করবে তার সমস্ত এই জায়গার বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। সমস্ত গতিশক্তি সমস্ত বিভব শক্তির সমান। তাহলে সুতরাং এখান থেকে v1 স্কয়ার বের করতে হবে, v1 বের করব। v1 এর 2f1s ডিভাইড বাই হচ্ছে কত? 2f1s m
আর রুট এটা এভাবে। তাহলে এখান থেকে আমরা বেগটা বের করি না, √2 ইন্টু হচ্ছে F1 কত 194.06 ইন্টু কত S কত 5 ডিভাইড বাই হচ্ছে কত mm 20 কেজি। তাহলে এটা রুট করে কত আসে বেগ আমরা একটু দেখে ফেলি তাড়াতাড়ি ঝটপট হচ্ছে 194 হচ্ছে হলো কত 06 ইন্টু হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো কত 5 ভাগ হচ্ছে হলো কত 20 হচ্ছে 97.03 রুট 97.03 এটা আসে হচ্ছে 9.85 কত 9.85 মিটার পার সেকেন্ড বেগে যখন 30 ডিগ্রি কোণে ঠেলে বস্তুটাকে উঠে সাথে সাথে ছেড়ে দিলে ও এত বেগে ভূমিকে আঘাত করবে। কথা ক্লিয়ার? এবার আসেন আবার দ্বিতীয় ক্ষেত্রে ঠিক সেম কৃতকাজ এই লাইনটা আবার লিখে ফেলবা এটা। সুতরাং এরপর কি দ্বিতীয় ক্ষেত্রে কৃতকাজ কোনটা F2s, ওইটাই তো বিভব শক্তির সমান এবং গতিশক্তি হবে কি হাফ একই বস্তু v2 হোল স্কয়ার, বেগ দুইটা একই কিনা আমাদের যাচাই করতে হবে। তাহলে এখান থেকে ঠিক সেম ভাবে v2টা কত আসবে 2F2s ডিভাইড বাই হচ্ছে কি m। তাহলে এখানেও মান বসাই 2F2 যেহেতু f ভিন্ন 148.65 s কত 5 ডিভাইড বাই হচ্ছে কত m 20। দেখি এটা কত আসে আমাদের, এই তো কত 148.65 ইন্টু হচ্ছে হলো কি 5 ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে কত 20 74.325 আমার এটা আসতেছে 8.62 মিটার পার সেকেন্ড। লিখবা যেহেতু 30 ডিগ্রি কোণে পাদবিন্দু থেকে সর্বোচ্চ 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে বস্তুটিকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে কৃতকাজ কি হয় কৃতকাজ ভিন্ন না বলে এভাবে বলো কৃতকাজ এবং তল বরাবর টেনে বস্তুটিকে পাদবিন্দু থেকে এই জায়গায় তুলতে কৃতকাজের পরিমাণ উভয় ক্ষেত্রে ভিন্ন বা উভয় ক্ষেত্রে কৃতকাজ একই নয়। কথাটা সুন্দর করে লেখো, আমি মনে একটু গোলাই ফেলছি তো একই নয় সেহেতু কি হবে তাদেরকে উক্ত বিন্দু থেকে ছেড়ে দিলে তারা কি করবে না বলতো একই বেগে ভূমিকে আঘাত করবে না। আবারও এভাবে বলতে পারে সুন্দর করে, আরেকটু সুন্দর করে আমি বলি যে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে বস্তুটিকে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে সমবেগে তুলতে প্রয়োগকৃত বলের মান হচ্ছিল এত। আবার বস্তুটিকে তল বরাবর বল প্রয়োগ করে পাদবিন্দু থেকে এখানে সমবেগে তুলতে প্রয়োগকৃত বল এত। যেহেতু উভয় ক্ষেত্রে বলের মান ভিন্ন সেহেতু উভয় ক্ষেত্রে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে কৃতকাজের মানও ভিন্ন। যেহেতু কৃতকাজের মান ভিন্ন সেহেতু বস্তুটির মধ্যে উভয় ক্ষেত্রে সঞ্চিত বিভব শক্তির মানও ভিন্ন। সঞ্চিত বিভব শক্তির মান ভিন্ন হওয়ায় তাদেরকে মুক্তভাবে ছেড়ে দিলে তারা ভিন্ন বেগে ভূমিকে আঘাত করবে। শেষ কথা ক্লিয়ার? এই কথা এখন আবারও বলছি ও এবং চ নাম্বারে আমি কিন্তু ও দেখো চ নাম্বারে হচ্ছে হলো কি এগুলোই আনসার, চ নাম্বারে এভাবেই ঠিক আছে, চ নাম্বারেরটা এটাই হওয়া উচিত আর কি। এবার তোমার ইয়ার ক্ষেত্রে ওই যে চ নাম্বারের ক্ষেত্রে কিন্তু একটা কাহিনী আছে, ওই যে বললাম যে এই উচ্চতা থেকে উভয়ের জন্য বিভব শক্তি mgh ধরা যাচ্ছে না কেন বা ধরতেছি না কারণ হচ্ছে বলছে সাথে সাথে ছেড়ে দিলে, তাহলে সাথে ছেড়ে দিলে হচ্ছে কৃত কাজটাই হচ্ছে এখানে বিভব শক্তি হিসেবে সঞ্চিত তার মধ্যে। তো এটা কিন্তু মনে রাখো তোমরা, এটা একটা কারণ। এটা হচ্ছে স্যারদেরকে অবশ্যই জিজ্ঞেস করবা যে স্যার কি আমরা দুইটার ক্ষেত্রে কি mgh নিয়ে করতে হবে নাকি হচ্ছে এই যে আমরা এখানে কি f1s ধরে করেছি এটা দিয়ে করলে হবে। তো এটা একটা স্যারদের একটা প্রেফারেন্সের ব্যাপার আছে। তারপর ও নাম্বারে আবারও বলেছি ও নাম্বারে 30 ডিগ্রিটা দিয়ে করবা, টানের ক্ষেত্রে 30 ডিগ্রি নাকি টানের সাথে তলেরটা সেটাও স্যারদের প্রেফারেন্সের উপর নির্ভর করে। আমি কোনটা প্রেফার করলাম, আমি প্রেফার করলাম তলেরটা। তো এই ও এবং চ নাম্বারে কিন্তু এখানে তোমার কি কিছু কনফিউশনাল ব্যাপার স্যাপার রয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে হলো তোমাদের যেটা গ নাম্বার, সেই গ নাম্বারেও কিন্তু একটু কনফিউশন তো রইলই, যে ফাঁপা সিলিন্ডার আর বা হচ্ছে হলো কি সিলিন্ডারটা ফাঁপা কেমন, তার আসলে বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের ব্যাপারটা কি দেয় নাই যেহেতু প্রশ্নে, তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করবো এটা নিয়ে একটা কনফিউশন তো থেকে গেলেই। তারপর আমি যেটা কারেক্ট মনে হলো সেটা তোমাদেরকে করিয়ে দিলাম। তো এই হলো উত্তরগুলা। তো তোমরা তোমাদের কলেজের স্যারের সাথে কনসাল্ট করে সমাধান করার ট্রাই করবা। আর যদি আমার কোথাও ভুল হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে। ডিসকাশন আমি সময় পেলে তোমাদের সাথে ডিসকাস করব, ডিসকাশনের মাধ্যমেই সব কিছু কারেক্ট করা পসিবল, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো তো লজিক্যাল জিনিস, ঠিক আছে? আলোচনা করলে আরও আমাদের অনেক কিছু খোলাসা হবে ইনশাল্লাহ। তো এটাই ছিল তোমাদের জন্য অনেক
কষ্ট করে হলেও ভিডিওটা দিলাম। তোমরা ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবা। আর আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ব্রেকেট হচ্ছে সাইফুল স্যার, সেটাতে তোমরা সবাই জয়েন হয়ে নাও। এবং সেই ওখানে কিন্তু একটা কন্টেস্ট চলতেছে টি শার্ট পাওয়ার, যে তোমাদের 100 ফ্রেন্ডকে যদি ওই গ্রুপে তোমরা ইনভাইট করো তাহলে কিন্তু কি তোমরা সেখানে কি লটারির মাধ্যমে কিন্তু 3 জনকে আমি টি শার্ট দিব বলছি। এবং হচ্ছে আরও প্রাইজ আছে, সেগুলো ওখানে ওই গ্রুপে আছে। তোমরা স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, ব্রেকেট হচ্ছে সাইফুল স্যার, ওই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নাও তাড়াতাড়ি ঝটপট। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর স্যারের জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।